আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্টার ব্যাচ 8 কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের সাথে আমাদের যে কমিটমেন্ট ছিল যে এফটি পরিবার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা উপলক্ষে একটা পূর্ণাঙ্গ একটা মানে কি করে যে প্রস্তুতিমূলক ব্যবস্থা যেটা সেটার আয়োজন করা। আমরা তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের খ বিভাগ অর্থাৎ বীজগণিতের যে অংশ আছে সেই অংশের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টটা তোমাদের বীজগণিতীয় সূত্রগুলির প্রয়োগ, এগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো। আজকে আমরা আলোচনা করবো হলো তোমাদের এইটারই গ বিভাগেরই সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে তোমাদের থাকবে হলো সরল সমীকরণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেট। সেট থেকে তোমরা একটা কোশ্চেন পাবাই। অর্থাৎ তোমাদের দুইটা অধ্যায় থেকে বার্ষিকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তার একটা হলো বীজগণিত সূত্রবলীর প্রয়োগ, যেটাকে আমরা তোমাদের 4.1 4.2 থেকে 4.4 পর্যন্ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা তোমরা যেটা পাবা সৃজনশীল সেটা সেট থেকে মোটামুটি যে সংযোগ সেট এগুলোই পাবা, এর বাইরে কোনো কিছু পাবা না। কিন্তু একটু ইউনিক টাইপের, ডিফারেন্স টাইপের। হ্যাঁ, আমরা নর্মালি বার্ষিক পরীক্ষা নিয়ে যেহেতু আলোচনা করতে যাচ্ছি, আমরা সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে দেন আমরা একদম মানে যেটা জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা তোমরা পার্টিসিপেট করবা, অংশগ্রহণ করবা, তাদেরকে এমন ভাবে তৈরি করা হবে যেন আর কোনো সমস্যা না হয়। এখন যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য আসবে, আগে তোমরা বার্ষিক পরীক্ষাটা ঠিক মতো দাও, দেন আমরা মুভ করবো হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার দিকে। ওই সময় গিয়ে আমরা হিউজ জিনিস শিখবো এবং কিভাবে হয় কিভাবে হয় না, মানে বিস্তারিত একটা কম্প্যাক্ট সিরিজ তোমাদের যাবে। ঠিক আছে, সো আজকে আমরা একটু কথা বলি। কি নিয়ে কথা বলবো? সরল সমীকরণ মানে যেটা নর্মালি আমরা দুইটা পদ্ধতি মূলত জেনে থাকি, তিনটা পদ্ধতি। একটা হলো অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন বা বজ্রগুণন, বা আমাদের আছে তোমার দুইটাই, অপনয়ন এবং আরেকটা কি আছে, প্রতিস্থাপন। এই দুইটা বোধহয় আমাদের আছে। হ্যাঁ, আমরা দুইটা পদ্ধতি জানি। এর একটা কি, ধরো আমরা দুইটা পদ্ধতি জানি, এর দুইটা পদ্ধতি আমরা জানি। হ্যাঁ, কি জানি? একটা জানি হলো আমরা বুঝছো? দেখো আমরা কি জানি সেটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। হ্যাঁ, প্রতিস্থাপন পদ্ধতি। আর একটা আমরা কি জানি, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন আর অপনয়ন। হ্যাঁ, এই দুইটা পদ্ধতি আমরা জানি এবং এই দুইটা পদ্ধতিরই কাজ এইখানে আছে। হ্যাঁ, এই দুইটা পদ্ধতিরই কাজ তোমাদের আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো নর্মালি তোমাদের এগুলো যখন করাবো সিকিউ প্লাস এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, তখন কিন্তু তোমরা পাবা। মূলত আমরা তিনটা মেথড নিয়ে কথা বলবো। একটা হলো তোমার তিনটা টার্মস নিয়ে, একটা হলো এমসিকিউ যেটাকে আমরা বলি বহু নির্বাচনী, আর একটা আমরা কথা বলবো এসকিউ মানে শর্ট কোশ্চেন, আর একটা বলবো আমরা সিকিউ যেটাকে আমরা সৃজনশীল বলি। এই তিনটা মেথডই কথা বলবো, কারণ এইগুলোই তোমাদের আসে। আর যেহেতু তোমরা সারাটা বছর পড়াশোনা করে আসছো, কম বেশি বেসিক তোমাদের সবারই জানা আছে। তারপরেও যেগুলো ইসেনশিয়াল, প্রয়োজন, মোস্ট নেসেসারি, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা একটু চিন্তা করি যে একটি সরল রেখার সমীকরণ কি। একটি সরল রেখার সমীকরণের আদর্শ সমীকরণটা আমরা কি জানি বলতো? ax প্লাস কত by প্লাস কত c, এইটা ইকুয়ালস টু কত? 0। এই ফরমেশনে যেটা আছে সেটা কিন্তু হবে, আদারওয়াইজ হবে না। দেখো এটা x স্কয়ার আছে, এটা হবে না। এখানে y স্কয়ার আছে, এটাও হবে না। এখানে হাফ আছে, এটাও হবে না। তাহলে x প্লাস 2x প্লাস 5 এইটা হবে। এটা হলো ax, অর্থাৎ এইখানে কিছু নাই মানে কত 1 আছে, b কত 2, c কত 5। বুঝছো? এইটাকে বলা হয় a, এটাকে বলা হয় b, এটাকে বলা হয় c। ax প্লাস by প্লাস c,
এটার সমষ্টির যে আছে শূন্য সেটাই আমরাকে বলি হলো সরল সমীকরণ। তাহলে এইটার অ্যান্সারটা কোনটা হবে? এইটা। বুঝছো? আমরা ধীরে ধীরে যাব এবং যতগুলো বেসিক আমাদের প্রয়োগ করার দরকার আমরা করব, এবং তোমাদের আশা করি এর মধ্যেই হয়ে যাবে। আচ্ছা দেখো, কোন বিন্দুটি 2x + 8 সমীকরণকে সিদ্ধ করে? এর মধ্যে কোন দুইটা বিন্দু এটাকে সিদ্ধ করে? একটা জিনিস ভালো করে বুঝে নাও, একটা সমীকরণের সমাধান যদি আমরা নির্ণয় করি, আবার কয়টা জিনিস নির্ণয় করতে হবে ভাইয়া বুঝো? দুইটা মান লাগে, একটা ভুজ আর একটা কোটি। তাহলে যেটাকে আমরা বলি x, y, আমার x এর ভ্যালু লাগে, y এর ভ্যালু লাগে। এই দুইটা ভ্যালু হলেই আমি একটা সমীকরণের সমাধান পেয়ে যাব। ঠিক আছে? তো এই হলো আমার একটা সমীকরণ কিন্তু আমার এইটা। দেখো, এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এইখানে যে মানগুলো দেওয়া আছে, শুরুর মানটা x এর, পরের মানটা y এর। তাহলে এই মান বসানোর পরে যদি আমার 18 মিলে যায় তাহলে বুঝতে হবে সেইটাই হলো এই সমীকরণকে কি করে? সিদ্ধ করে। আর যদি না মেলে বা মান কম বেশি হয় তাহলে বুঝতে হবে সেটা সমীকরণকে সিদ্ধ করে না। আচ্ছা, আমরা একটু নরমালি চিন্তা করি তো। দেখো, এইখানে আমি যদি শুরুটা অ্যাপ্লাই করি, দেখো কটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখি যে 2x, সমীকরণটা একবার লিখলাম 3y। হ্যাঁ, আমাকে প্রুফ করতে হবে কত বলো তো? 18 প্রুফ করতে হবে। আচ্ছা, আমি x এর জায়গায় বসালাম -3, তাহলে -3 যদি বসাই, এখানে যদি -3 বসাই, দেখো 2 × -3 ইন্টু কত আছে 4 লিখলাম, তাহলে এটা সমান কত হবে? -6 - 12 ইকুয়ালস টু কত হলো? -18। আমার এখানে আছে কত? +18। তাহলে এটা আমার হবে না, বুঝলাম? মানে এটা এই সমীকরণকে সিদ্ধ করে না। আচ্ছা ঠিক আছে, সেটা গেল। এরপর আছে -4 3, x এর জায়গায় -4, তাহলে 4 দুগুণা কত? -8, আর y এর মান কত? 3, দ্যাট মিন্স কত? 9। তাহলে এটা যোগ করলে কত হবে? -17। আমার আছে হলো 18। এটাও হবে না। আচ্ছা, এরপর দেখো, এটাও হইলো না। এখন আছে 4 - 3, আমরা 4 - 3 নিয়ে কাজ করি। দেখো, আমরা যদি 4 বসাই তাহলে 4 দুগুণা কত? 8, -3, তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস 3 তিরিক্ষা কত? 9। এটা আমার কত হয়ে গেল? +17। মানে এটাও হবে না। এটাও কি হইল না? ঠিক আছে, এটাও হইল না। এটা দেখি, এটা কি হয়? দেখো, 3 দ্বারা যদি আমি এটাকে কাউন্ট করি তাহলে 3 দুগুণা কত হলো? 6, মাইনাস, আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 কত? 12, তাহলে এটা কত হলো? 18। তাহলে এইখানে কত হলো? 18 ইকুয়ালস টু কত? 18। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ দুটাই মিলে গেছে, মানে এটা কারেক্ট, মানে কি এটা ঠিক আছে। তাহলে একটা সমীকরণকে সিদ্ধ করবে কখন? যখন তার x এবং y এর মানটা সমীকরণের বাম পক্ষে ফেলে যদি আমি এই কনস্ট্যান্টটা বের করতে পারি, মানে ধ্রুব পদটাকে বের করতে পারি, তাহলেই সেটা এই সমীকরণকে সিদ্ধ করবে। আবার এটা সমীকরণ করা যায় কিভাবে? দেখো, 2x - 3y 18 কে এই পক্ষে নিয়ে আসলে কিন্তু একটা সমীকরণের ফর্ম গঠন করলো। সেটা কি? সমীকরণের আদর্শ ফর্ম ax + by + c। বুঝছো? আবার একটু ঠান্ডা লাগছে, কথা কারো বুঝতে অসুবিধা হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখো। বুঝছো? এই ছিল মূলত এইটার আইডিয়াটা। দেখো, আমরা যতগুলো বেসিক পড়ে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে 2x, দেখো তো কি বলছে আমাদের, 2x + 3y = 8। এটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। হ্যাঁ, আর একটা সমীকরণ বলা আছে 3x - 2y = -1 হলে আমারে বলছে x y এর মান নিচের কোনটি। এটা আমি যে কোনো পদ্ধতিতে সমাধান করে দেখাইতে পারি। হয় আমি এটাকে অপনয়ন করব, আইদার এটাকে আমি প্রতিস্থাপন করব। যেহেতু প্রতিস্থাপন করতে একটু সময় বেশি লাগে, আমরা এটাকে অপনয়ন করব। ধরো, এইখানে যদি আমি বলি যে, এখানে আমি লিখলাম যে 2x + 3y, ঠিক আছে, এইটাই কষ্ট আমি 8 লিখলাম, 3x - 2y, এইটাই কষ্ট আমি -1, তাই তো লিখলাম। আচ্ছা, এটাকে আমি একটা সমীকরণ দিলাম, এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, দেখো, এটাকে নরমালি যদি আমি যোগ করি তাও কিন্তু মিলবে না। তাহলে প্রতিস্থাপন বা অপনয়নের ক্ষেত্রে একটু টেকনিক তো অবশ্যই জরুরি। যেহেতু আমরা এখন অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করব, একটু খেয়াল করো। অর্থাৎ যে কোনো একটাকে আমি সরাবো, আইদার x কে সরাবো, আইদার y কে সরাবো। যেহেতু এইখানে y এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই হেতু এটাকে যদি যোগ করি
তাহলে নিচের আর চিহ্নের কোনো পরিবর্তন করা লাগবে না। একটা জিনিস শুধু করা লাগবে, সেটা কি, এই ওয়াই এর সহগটাকে আমার সিমিলার করা লাগবে। এটা করার একটা সহজ পদ্ধতি কি, এই পাশে ওয়াই আর এই পাশে ওয়াই এর যে সহগ আছে তার লসাগু বের করতে হবে। তার লসাগু যদি আমি বের করতে পারি তাহলে এটা আমি সহজেই করতে পারবো। তাহলে 3 আর 2 এর লসাগু 6। এখন দেখো এইটা যদি 6 বানাতে চাই তাহলে এটাকে আমার গুণ করা লাগতেছে কত দ্বারা, 2 দ্বারা। আর এইটাকে যদি আমি 6 বানাতে চাই তাহলে এটাকে আমার গুণ করা লাগতেছে কত দ্বারা, 3 দ্বারা। তাহলে আমি কি লিখবো বলো তো, কি লিখবো? তাহলে আমি লিখবো যে 1 নং গুণন 2 যোগ কত, 2 নং গুণন 3 করে পাই, 3 করে পাই। যদি সেটা করতে পারি তাহলে এটা সমাধান চলে আসবে। দেখো সমাধান চলে আসবে। আচ্ছা তাহলে আমি এটাকে লিখলাম, এটাকে কি লিখলাম দেখো, 1 নংকে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 2 দুগুণা 4 প্লাস 3 দুগুণা 6 ইকুয়ালস টু 7 8 দুগুণা 16। এবার এইটাকে আমি গুণ করব 3 দ্বারা, তাহলে 3 তিরিক্ষা 9 মাইনাস, ঠিক আছে 2y। তাহলে 3 কে এটা দ্বারা গুণ করলে কত হবে, 6y ইকুয়ালস টু আমার কত হবে, মাইনাস কত, -3। ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো এইটা এইটা কাটা কাটা, তাহলে এখানে আমার কত হবে দেখো, এটা হবে হলো 13x ইকুয়ালস টু, এটাকে বিয়োগ করলে কত হবে 13। তাহলে x এর ভ্যালু আমি কত পেলাম, x এর ভ্যালু আমার কত আসলো, x এর ভ্যালু আসলো 1। ঠিক আছে, x এর ভ্যালু কিন্তু আমার কত আসলো, 1 আসলো। এবার এই x এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমি y এর মানটা পাবো। ধরো x এর মানটা আমি 1 নং সমীকরণেই বসালাম, তাহলে 1 নং এ x এর মান বসিয়ে, হ্যাঁ x এর মান বসিয়ে বসাও, 1 নং এ x এর মান যদি বসাও কত পাবা দেখো, তাহলে 1 নং সমীকরণে x এর মান বসাও, তাহলে 2 × 1 মানে কত, 2 প্লাস এটা কত 3y ইকুয়ালস টু কত 8। তাহলে 3y ইকুয়ালস টু কত হবে 6। 8 থেকে 2 বাদ দিলে 6 থাকে। আচ্ছা 3 দ্বারা 6 রে ভাগ করলে কত হবে 2, তাহলে y ইকুয়ালস টু কত হলো 2। তাহলে দেখো y এর মান বের হলো 2, x এর মান বের হলো কত 1। তাহলে xy সমান আমার কত আসবে, x, y, অর্থাৎ ভুজার কোটি x হলো 1, y হলো 2। এটি হলো আমার অ্যান্সার, এই যে 1 2। বুঝছো? তাহলে আমি যে পদ্ধতিতে সমাধান করলাম এটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি। এটাকে কি বলা হয়, অপনয়ন পদ্ধতি। এটাকে কি বলা হয়, অপনয়ন পদ্ধতি। এজন্য শুরুতে আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি নাই আর কি, যে এটা আমরা শুরুর দিকে পাবো, শেষ যখন করাবো তখন পাবো, এটা নিয়ে আলোচনা ছিল আজকে। এটা হলো অপনয়ন পদ্ধতি। বুঝছো ভাইয়ারা? আমি আর একটা কথা বলে নেই, তোমাদের কাছে কিছু কিছু বিষয় ট্রিকি মনে হইতে পারে, কঠিন মনে হইতে পারে, তোমরা না প্লিজ আমাদের গ্রুপে লিখবা, স্যার যে আমার এইটাই সমস্যা, এটা নিয়ে আলোচনা করেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে ফুল অ্যান্সার করতে গেলে, A+ পাইতে গেলে তোমার এই ধরনের কোশ্চেনটাকে খুব দ্রুত সলভ করার মেন্টালিটি থাকতে হবে। কারণ এগুলো তোমার 9-এও আছে, 9-10-এও আছে। এটা জাস্ট শুরু। তোমাদের সমীকরণ জোটের x এর মান নির্ণয় করতে বলছে। একটা সমীকরণ আছে 2x - y = 5, x - y = 2। শুধু আমার x এর মান লাগবে, শুধু আমার কিসের মান লাগবে, আমাকে x এর ভ্যালু নির্ণয় করতে বলছে, আমাকে x এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে আমার x এর ভ্যালু লাগবে। x এর ভ্যালু লাগবে। তাহলে এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতেই করব, এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতেই করব। তাহলে দেখো এইখানে কত আছে আমি লিখলাম 2x - y, এইটা কষ্ট কত পেলাম আমরা 5। ঠিক আছে, আর একটা আমার কত আছে দেখো x - y এই কষ্ট আমি কত পেলাম 2। স্যার এবার তো কোনো কিছু গুণ করলেন না কেন? দেখো আমি y টাকে ভ্যানিশ করব, যেহেতু আমি x এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমি শুধু y টাকে বাদ দিবই। কেন বাদ দিব? আমার x এর মান লাগবে। আমার তো বলেনি যে তুমি এই সমীকরণের সমাধানটা কত, তাহলে আমার y এর মান লাগতো, তখন আমি ডিফারেন্ট চিন্তা করতাম।
কিন্তু যেহেতু আমার শুধু এক্স এর মান বের করতে বলছে, আমার এক্সটাকেই রাখতে হবে, ওয়াইটাকে সরাতেই হবে যে কোনো ভাবেই। তাহলে ওয়াইটাকে সরাতে গেলাম, এটাকে যোগই করব, যেহেতু ওয়াই প্রথম সমীকরণের ওয়াই দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ এক, মানে সেম, এটাকে আর চেঞ্জ কি করব। ঠিক আছে, এবার এটাকে যদি আমি বিয়োগ করি, এটাকে যদি আমি বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে বিয়োগ, এটা হবে যোগ, এটা হবে বিয়োগ। ঠিক আছে, তাহলে ভাই একটা জিনিস বোঝো, এই ওয়াই কাটা, প্লাস মাইনাসে ভ্যানিশ তো। তাহলে এইটা আমার কত হবে, এটা হবে হলো আমার এক্স। কেন এক্স হবে, এই 2x এর চিহ্ন প্লাস, এই এক্স এর চিহ্নটা এখন মাইনাস, তাহলে এটা হয়ে যাবে শুধু এক্স। ইকুয়ালস টু আমার কত হবে জানো, 3। তাহলে এক্স এর ভ্যালু এইখানে আমার কত বের হলো, এক্স এর ভ্যালু হলো 3। এই যে পদ্ধতিটা ইউজ করা হলো এক্স এর সমীকরণ জোটের মান বের করার জন্য, এটা কিন্তু অপনয়ন। তাহলে এটাকে আমরা বলতে পারি 3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝছো ভাইয়া, সোজা, তোরা একটু দেখ, তাই তোদের মাথায় বলবে। এই যে কনসেপ্টটা দিছে না, এটা এদের বিসিএস টিসিএস এর কনসেপ্ট মাথায় আসে। এটা আমি একটু চিকন বুদ্ধিতে তোমাদের শিখাই দেই, চিকন বুদ্ধিতে শিখাই দেই, একটু দেখ ভাই। এটা যদি তোরা আমার কথাটা আজকে আমলে নেস, এই ম্যাথ ব্যাপারই না। দেখ, এটা অনেকে অনেক ভাবে করাবে, দেখ আমি একটা সহজ পদ্ধতি তোদের দেখাই, ভাল লাগবে ভাই, ভাল লাগবে। দেখ বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 70 বছর ও 40 বছর। বর্তমানে একটা পিতার বয়স 70, পুত্রের বয়স 40। বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত বা রেশিও কত। রেশিওটা কি, এই যে এটা হলো রেশিও। হ্যাঁ, এইভাবে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে দেখ ভাইয়া একটা জিনিস বস, পিতার বয়স কত 70, পুত্রের বয়স কত 40, তাদের রেশিও চাইছে, আমি রেশিও দিলাম। রেশিও চাইছে তো আমি রেশিও দিলাম। কত বছর আগের রেশিও চাইছে, দুইজনেরই কত বছর আগের রেশিও চাইছে, 10 বছর আগের। বিয়োগ করো 10, বিয়োগ করো 10, 10 বছর আগের রেশিও চাইছে, বললাম 10 বছর আগে তাদের বয়সের রেশিও কত ছিল। তাহলে 10 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল 60:30, অর্থাৎ এটাকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে এটা থাকবে হলো 2:1, অর্থাৎ তাদের বয়সের 10 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল কত, 2:1। বুঝছো ভাইয়া, অনেকে অনেক ভাবে করাবে, প্যারা নেওয়ার কিছু নেই। যেহেতু বর্তমানে তাদের বয়স 70, পিতার বয়স 70, পুত্রের বয়স 40, তাহলে 10 বছর আগে তাদের রেশিও কত ছিল, বিয়োগ, ফিরে গেলাম 10 বছর পূর্বে। তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল 60, পুত্রের বয়স ছিল 30, সেটা রেশিও করলে হবে 2:1। আবার যদি বলা হইতো যে 20 বছর পূর্বে তাদের রেশিও কত ছিল, তাহলে এখানে হয়তো 50, এইখানে হয়তো 20। যদি বলতো 30 বছর পূর্বে, তাহলে এইখানে কত থাকতো, এইখানে 30 বছর পূর্বে তো পুত্রের বয়স কত থাকতো 10, পিতার বয়স কত থাকতো, বিয়োগ করো 30, 40 বছর থাকতো। বুঝছো, এটা আর জটিল কিছু বলে নাই। ঠিক আছে, আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য, আমি যদি এটাকে একটা আয়তাকার ঘর কল্পনা করি, ধরো এটা একটা আয়তাকার ঘর, বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 6 মিটার বেশি। প্রস্থ কত আমি জানি না, কিন্তু আমাকে একটা অজানা মান ধরেন, অজানা মান আছে, সেটা জানা মানে কনভার্ট করতে হবে। বলছে এটা একটা আয়তাকার মেঝে, ধরো এই মেঝের প্রস্থ যা, দৈর্ঘ্য তার থেকে 6 মিটার বেশি। তাহলে আমি যদি ধরে নেই যে আয়তাকার মেঝের এটি তো প্রস্থ এক্স, তাহলে আমার দৈর্ঘ্য এই এক্স থেকে কত মিটার বেশি, 6 মিটার বেশি। তাহলে এটাকে আমি বলবো x+6। এটা হলো আয়তাকার বস্তু। তাহলে আয়তাকার বস্তুর দুইটা কনসেপ্ট আমি শিখাইছি পরিমাপের ক্ষেত্রে। একটা নম্বর হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ বলছে। এবং মেঝের পরিসীমা দেওয়া আছে, দেখো পরিসীমা হলো দৈর্ঘ্য কত, তাহলে ভাইয়ারা পরিসীমা সমান আমি কি জানি 2 × দৈর্ঘ্য কত x+6 × প্রস্থ কত x। এইটা তো আয়তক্ষেত্রের পরিসীমা, এটা সমান দেওয়া আছে কত 32, এটা সমান দেওয়া আছে কত 32। এটাই হলো শর্ত মতে, এইটাই হলো কি শর্ত মতে। তাহলে এইটা তুমি 2টাকে ওই পক্ষে নিয়ে যাও, তাহলে এখানে কত হবে 2x+6 = কত হবে 32/2, তাই তো। তাহলে 2x = কত হবে, এটা দ্বারা এটার কাটলে হবে 16, এই 6টা ওই পক্ষে গিয়ে বিয়োগ,
তাহলে 2x ইকুয়ালস টু কত হবে 10, অতএব x ইকুয়ালস টু আমার কত হলো 5। এখন ভাইয়া বোঝো, এখন একটু বোঝো, আমাকে বলছে দৈর্ঘ্য কত, এই যে দৈর্ঘ্য কত, আমাকে কি নির্ণয় করতে বলছো তো বলো তো, আমাকে বলছে যে দৈর্ঘ্য কত। যদি দৈর্ঘ্য বলে তাহলে আমার এইটাই তো দৈর্ঘ্য, এইটাই তো আমার দৈর্ঘ্য। তাহলে আমি দৈর্ঘ্য কেমনে নির্ণয় করব, দৈর্ঘ্য কেমনে নির্ণয় করব বলো তো ভাইয়া, দৈর্ঘ্য কেমনে নির্ণয় করব, এক্স, এক্স এর ভ্যালু আমি কত পেলাম 5, আর এর সাথে কত ছিল 6, তাহলে যোগ করলে কত হবে 11। এই 11ই হবে 11 মিটার, 11 মিটার, এই 11 মিটার হবে এই মেজের দৈর্ঘ্য, বুঝছো? এই 11 মিটার হবে এই মেজের দৈর্ঘ্য, আর 5 মিটার হবে এই মেজের প্রস্থ। 5 মিটার হবে হলো এই মেজের প্রস্থ, বুঝছো? ঠিক আছে, দেখো তাহলে এইখানে যদি আমি 5, এই এক্স এর জায়গায় যদি 5 বসাই তাহলে কত হবে দেখো, 5 আর 2 5 2 10, 10 আর 6 16, তাই না? এইটাকে যদি ই করো তাহলে হবে দেখো 5 5 10, 10 আর 6 কত 16, 16 দুগুণে কত 32, মিলছে, মিলছে। ঠিক আছে, 3 3 বিন্দুটি কোন চতুর্ভুজে অবস্থান করে? বাপরে বাপ, দেখো দেখো কত কিছু দেখাইতে হয় রে ভাই তোদের পড়াইতে গিয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধরো এইটা, এইটা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। ওকে, এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, দেখো অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, একটা জিনিস বুঝো, এক্স এর মান এটা হলো এক্স, এটাকে বলা হয় এক্স প্রাইম, এটাকে বলা হয় ওয়াই, এটাকে বলা হয় ওয়াই প্রাইম। একটু ভালো করে বোঝো ভাইয়া, একটু ভালো করে বোঝো। দেখ, এটা যদি, এটা হলো মূল বিন্দু, এটাকে বলা হয় শূন্য। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, যেখানে ভুজ শূন্য, কোটি শূন্য। আচ্ছা, আমাকে বলছে 3 -3 +3 বিন্দুটি কোন চতুর্ভুজে অবস্থান করে? একটা জিনিস বুঝো ভাইয়া, যখন এক্স এর মান প্লাস তখন সে, একটা জিনিস বোঝো ভাই, একটা জিনিস বোঝো, জীবন ঘুরে যাবে। দেখো, এক্স এর মান যখন প্লাস তখন আমি ডান দিকে যাব, এক্স এর মান যখন প্লাস তখন আমি ডান দিকে যাব, এক্স এর মান যখন মাইনাস তখন আমি বাম দিকে আসবো, এক্স এর মান যখন মাইনাস তখন আমি বাম দিকে আসবো, এক্স এর মান যখন প্লাস তখন আমি ডান দিকে যাব, এক্স এর মান যখন প্লাস তখন আমি এক্স এর মান যখন মাইনাস তখন আমি বাম দিকে আসবো, ওয়াই এর মান যখন প্লাস আমি উপরের দিকে যাব, ওয়াই এর মান যখন প্লাস তখন আমি উপরের দিকে যাব, ওয়াই এর মান যখন মাইনাস তখন আমি নিচের দিকে আসবো, ওয়াই এর মান যখন মাইনাস তখন আমি নিচের দিকে আসবো, অর্থাৎ প্রাইমের দিকে আসবো, ঋণাত্মকটা প্রাইমের দিকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো ভাইয়া? এখন ধরো, এখন ধরো এখানে বলছে আমরা -3, তাহলে মাইনাস, এটাকে ও আরেকটা জিনিস শিখাই নেই, এটাকে বলা হয় প্রথম ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। ওকে, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। বুঝছো ভাইয়া? এই কয়েকটা জিনিস মাথায় রেখো। আমাকে বলছে -3 +3, এক্স এর মান যখন -3 তখন আমি কোন দিকে আসবো? বাম দিকে, 1 2 3। এরপরে বলছে ওয়াই এর মান যখন কত 3 তখন আমি উপরের দিকে যাবো, 1 2 3। আমার বিন্দুটা হইলো কোথায়? এইখানে। তাহলে এই জায়গায় আমার বিন্দুর স্থানাঙ্ক আমি কত পেলাম? -3 3। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। বুঝছো ভাই? ঠিক আছে, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। সংক্ষিপ্ত প্রস্তাব দেখবো কিছু। আচ্ছা, এতকে সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বসে। হ্যাঁ, এটাকে আমাদের অপনয়ন পদ্ধতিতে কি করতে বসে? সমাধান করতে বসে। আমরা অপনয়ন পদ্ধতিতেই সমাধান করব, নো ইস্যুস। তাহলে এটা হলো আমার ax + by = a - b, ax + by = a + b। তাহলে আমার দুইটা সমীকরণ আছে, আমি লিখবো। তাহলে আমি লিখলাম যে ax - by এইটা = কত? a - b। এটা আমি দিলাম সমীকরণ নাম্বার 1। তারপরে আমার সমীকরণটা কি আছে দেখো তো, ax + by আছে, প্লাস = কত আছে? a + b। ঠিক আছে, এটা আমি সমীকরণ নাম্বার দিলাম কত? 2। লক্ষ্য করো,
আমার যে কোনো হয় এক্স এর সহগ সমান করতে হবে অথবা ওয়াই এর সহগ সমান করতে হবে। এই দুইটা জিনিস কিন্তু আমি জানি, খুব ভালোভাবেই জানি। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে এই দুইটা সমীকরণের মধ্যে ax by by, দ্যাট মিন্স by আর by মিল আছে না, এবং by এর চিহ্নটা আছে মাইনাস, নিচের by এর চিহ্নটা আছে প্লাস, অর্থাৎ এটাকে যদি আমি যোগ করি কাটাকাটি হয়ে যাবে। তাহলে ফাটাফাটি করার জন্য আমি কি করব, যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 যোগ 2 কি করে পাই, যোগ করে পাই। ঠিক আছে, আমি যোগ করলাম, দেখো যোগ করলে কত আসবে এটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো আমি লিখি, এর থেকে তাড়াতাড়ি হবে। দেখো ax মাইনাস by ইকুয়ালস টু কত, a মাইনাস b লিখলাম। পরেরটা কত আছে, ax প্লাস by ইকুয়ালস টু কত, a প্লাস b। ঠিক আছে, ঠিক আছে, লিখলাম ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, এটা যোগ করব। তাহলে এটাকে কি করে যোগ করে, তাহলে যোগ করলে তো নিচের চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই। তাহলে এইটা কাটা, তাহলে এইখানে আমার থাকবে কত, 2ax ইকুয়ালস টু কত থাকবে, যদি যোগ করি দেখো তো, তাহলে তো আমার এটাও কাটা না, কাটা। তাহলে আমার কি থাকে, এইখানে থাকে হলো 2a থাকে। তাহলে দেখো, তাহলে x ইকুয়ালস টু আমার কত থাকবে, 2a ডিভাইডেড বাই কত, 2a। তাহলে এই 2a কাটা, তাহলে আমার থেকে যায় কত, x ইকুয়ালস টু কত থেকে যায়, x ইকুয়ালস টু থেকে যায় হলো আমার 1। তাহলে x এর ভ্যালু আমি নির্ণয় করতে পারলাম, x এর ভ্যালু যেহেতু নির্ণয় করতে পারছি, তাহলে আমরা কি করতে পারবো, y এর ভ্যালুটাও নির্ণয় করতে পারবো। x এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, x এর মান 1 নং সমীকরণে বসাও, x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে, দেখো x এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে লেখো ax মাইনাস by ইকুয়ালস টু কত আছে, a মাইনাস b। তাহলে লক্ষ্য করো x এর মান 1, তাহলে a মাইনাস by ইকুয়ালস টু কত হবে, a মাইনাস b। x এর জায়গায় 1, a কে 1 দ্বারা গুণ করলে কি হবে, এই হবে। ঠিক আছে, তাহলে মাইনাস by ইকুয়ালস টু আমার কত হবে, a মাইনাস b মাইনাস a। তাই তো হওয়ার কথা। এইটা কাটা, আমার থেকে যায় কত, y ইকুয়ালস টু তাহলে আমার কত হবে, মাইনাস b ডিভাইডেড বাই মাইনাস b। তাহলে মাইনাস b কাটা, এটাও কাটা, তাহলে y ইকুয়ালস টু আমার কত হবে, y ইকুয়ালস টু হবে কত, 1। তাহলে নির্ণীয় সমাধান xy আমি কত পেলাম, অতএব নির্ণীয় সমাধান x, y ইকুয়ালস টু আমি কত পেলাম, y এর ভ্যালু 1। ওকে, এটাই आंसर। বুঝছো ভাইয়া? তাহলে এইটাই হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান। এটা নিয়ে আলোচনা করছি এর আগেও, সো এটা নিয়ে আর কোনো কথা নাই, আছে কি না। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, আবার আয়তাকার নিলাম একটা আয়ত, দেখি কি হয়। দেখো, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তাহলে আমি যদি বলি যে আমার প্রস্থটা x, তাহলে দৈর্ঘ্য কত হবে, x প্লাস 25। যেহেতু 25 মিটার বেশি, তাহলে x প্লাস 25। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, তাহলে এর পরিসীমার সূত্র আমি কি জানি হবে, তাহলে 2 ইন্টু x প্লাস 25, এইটাই কষ্ট আমার কত হবে, 150। এইটাই তোমার পরিসীমা। এত হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমি তো সব করেই ফেললাম, তোমরা আর করবা কি। দেখো তাহলে কি হবে, ধরি চিত্র আকারে করলে কাজটা সহজ হয়, বুঝছো। ধরি প্রস্থ হলো আমার x, দৈর্ঘ্য তাহলে কত হবে,
যেহেতু প্রস্থ থেকে 25 মিটার বেশি, তাহলে এটা হবে x প্লাস 25। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার জাস্ট পরিসীমার কথা বলছে, তাহলে আমি পরিসীমা দিয়ে করব। তাহলে শর্ত মতে শর্ত মতে শর্ত মতে কি, x ইন্টু এক্স প্লাস 25 প্লাস এক্স ইকুয়ালস টু কত, 150। বা আমি প্রথমে যেভাবে লিখছি ওভাবে লিখলেও কিন্তু হবে। তাহলে সরি, এইটা হবে হলো পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2। ঠিক আছে, এটা ওই পক্ষে গেল। তাহলে এখানে কত হবে দেখো, 2x ইকুয়ালস টু 25, এইটা ইকুয়ালস টু কত হবে, 75। 75 হবে না, 75ই তো হওয়ার কথা। তাহলে এইখানে 2x ইকুয়ালস টু আমার কত হবে দেখো, 75 মাইনাস 25। ঠিক আছে, লিখলাম। এখন দেখো তাহলে এখানে আমার কত হচ্ছে, এইখানে আমার হচ্ছে তাহলে x ইকুয়ালস টু আমার কত হবে 2, আচ্ছা 50, এর বিয়োগ করলে হবে 50 ডিভাইডেড বাই 2। তাহলে x ইকুয়ালস টু আমি কত পেলাম 25। তাহলে এটা যদি 25 হয় তাহলে আমার প্রস্থ কত হলো, এই প্রস্থ হলো 25 আর দৈর্ঘ্য আমার কত হবে 50। 25 আর 25 যোগ করলে কত হবে 50। তাহলে আমি কি লিখবো, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। অতএব প্রস্থ হলো 25 মিটার, দৈর্ঘ্য কত হবে বলো তো ভাইয়া, দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য হবে x প্লাস 25। আচ্ছা, তাহলে এটা সমান কত হবে 25 প্লাস 25, হ্যাঁ 25 প্লাস 25, তাহলে এটা আমি কত পাবো 50 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য কত 25 মিটার, প্রস্থ কত 50 মিটার। বুঝছো? ঠিক আছে, অল গুড। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এটা একটু ফাঁকা রাখা হয়েছে। একটা জিনিস আমি তোমাদের শিখাবো, যার কারণে তোমাদের এই অধ্যায় থেকে গ্রাফ পেপার আসে, গ্রাফ আসে, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমি দুটো সমীকরণ লিখলাম, ধরো 3x প্লাস 2y এটা ইকুয়ালস টু ধরো 1। দুটো সমীকরণ আমি আমার মতো করে লিখলাম, এরকম ধরো 21, হ্যাঁ এটাকে লিখলাম হলো, আচ্ছা একটু বড় করে লিখি তাহলে সবাই দেখবেন না, 3x প্লাস 2y ইকুয়ালস টু নিলাম হলো 21। এটা একটা সমীকরণ। এইটা হলো আর একটা সমীকরণ। এইটা একটা সমীকরণ ধরে নাও, এইটা একটা সমীকরণ ধরে নাও। আচ্ছা, আমি এই সমীকরণ সমাধানটা কি করাবো, এটা আমি গ্রাফ পেপারে তোমাদের নির্ণয় করে দেখাবো যে আমরা গ্রাফটা কিভাবে করি। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমি প্রথম সমীকরণ নিব, দ্বিতীয় সমীকরণ নিব এবং সেটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আমি করব। দেখো তাহলে আমি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে, তাহলে 1 নং থেকে এটাকে আমার কত আছে দেখো, 3x প্লাস 2y ইকুয়ালস টু কত 21 লিখলাম। এইটাকে আমি ধরো ওয়াইটাকে এই পক্ষে রাখবো, এক্সটাকে সরাবো, তাহলে এখান থেকে আমি y2y ইকুয়ালস টু কত লিখতে পারি 21। আহারে 21 মাইনাস কত, এখানে হবে 3x। তাহলে y ইকুয়ালস টু আমার কত হবে 21 মাইনাস 3x ডিভাইডেড বাই কত হবে 2 কিন্তু। তাহলে দেখো ঠিক আছে, দেখো একটা ব্যাপার আছে, তো ব্যাপারটা একটু বুঝাই, একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, দেখো
ধরো এটাকে আমি লিখলাম এক্স, এটাকে লিখলাম ওয়াই। একটা জিনিস খেয়াল করো এইখানে, যে এইখানে আমি যদি এক্স এর মান বসাই তাহলে ওয়াই এর মান পাবো, এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান পাবো। কিন্তু এক্স এর মান আমি যাই বসাই এটা কিন্তু -2 আছে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে 2 দ্বারা করলে এটা বিভাজ্য হবে। আচ্ছা একটা বিষয় স্যার, এখানে যদি ভগ্নাংশ মান আসে তাহলে কি সেই মানটা গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য। কিন্তু ভগ্নাংশ মানটা গ্রাফ পেপারে তুলনামূলক একদম অ্যাকুরেটলি বসানো ঝামেলা, যার কারণে পূর্ণ সংখ্যার মানটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং অ্যাপ্রোপ্রিয়েট। পূর্ণ সংখ্যার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য এই কথাটা এখানে লিখতে হবে যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে। উপরে লিখবা যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে, ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে। আমি ওটা লিখলাম না, হ্যাঁ ওটা তোমরা লিখবা, ওটা কিন্তু তোমরা লিখবা। এখন দেখো এইখানে আমি কত বসাইলে এই মানগুলো হয়। ধরো আমি এক্স এর মান ধরলাম 1, ধরো এক্স এর মান যদি এখানে ধরি 1 ধরি, তাহলে এটা আমার কত হবে দেখো 21 মাইনাস 3 অক্ষে 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে 21 থেকে 3 বাদ দিলে কত থাকে 18, 2 অবশ্যই বিভাজ্য। তাহলে ওয়াই এর মান কত আসতেছে 9। তাহলে এক্স এর মান যদি 1 বসাই, এক্স এর 1 মানের জন্য ওয়াই এর মান আমি কত পাচ্ছি 9। ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখো এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে কত হবে দেখো 21 মাইনাস 3 তিরিক্ষা কত 9 ডিভাইডেড বাই কত 2। তাহলে 21 থেকে যদি আমি 9 বাদ দেই আমার কত থাকবে 2 1 12, 2 মানে কত 6 থাকে। তাহলে এক্স এর মান যদি আমি কত বসাই, এক্স এর মান যদি 3 বসাই, ইমপ্লিমেশন কত দিলাম 3, এক্স এর মান যদি 3 বসাই ওয়াই এর মানটা আমি কত পাবো 6। তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান কত পাবো 6। এক্স এর মান যদি 2 বসাই তাহলে 3 দুগুণা 6, 15 21 থেকে 6 বাদ দিলে কত থাকে 15। 15 তো 2 দ্বারা বিভাজ্য না, মানে পূর্ণ 15 কে 2 দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। একমাত্র শূন্য, যদি কোনো সংখ্যা শেষে শূন্য থাকে তাহলে, আর জোড় সংখ্যা থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হয়। এছাড়া কিন্তু কোনো বিজোড় সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করা যায় না। আচ্ছা এক্স এর মান যদি আমি 5 বসাই তাহলে দেখো তো কত হয় 21 মাইনাস 3 পাঁচে তাহলে কত হবে 5। এখানে x ইকুয়ালস টু কত বসালাম 5 ডিভাইডেড বাই কত 2, তাহলে এটা কত হবে 6/2 ইকুয়ালস টু কত 3। তাহলে x এর মান যদি আমি কত বসাই 5, ধরো x এর মান আমি বসাইলাম 5, তাহলে y এর মান আমি কত পাচ্ছি, y এর মান পাচ্ছি 3। ঠিক আছে, আমি তিনটাই বের করব, বেশি বের করার দরকার নেই। আমি তিনটাই বের করলাম, বেশি দরকার নাই। ওকে আচ্ছা এই গেল একটা। ঠিক আছে, কোনো ইস্যুস আছে না? এইবার দেখো 2 নং সমীকরণ হতে, 2 নং হতে, হ্যাঁ 2 নং হতে দেখো 2 নং হতে, তাহলে এটাকে আমরা কি করব, এখানে আছে হলো 2x minus 3y equals to কত 1, 2x minus 3y equals to কত আছে 1। তাহলে এটাকে আমরা কি করতে পারি, একদম একবারে লিখি, y equals to কত হবে, y equals to কত হবে, y equals to হবে হলো 2x minus 1 divided by কত হবে 3। ওকে 2x minus 1 divided by কত হবে 3। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা নির্ণয় করে পাই। সিমিলারলি কথাটা লিখবা, আমি কিন্তু কথাটা লিখলাম না। ঠিক আছে তো ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু তোমরা লিখে দিবা যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা কি করি পাই। ঠিক আছে, অল গুড, কোনো ইস্যুস? বাপুরে থাক,
একটা এমনি দিয়ে দিই। দেখো তাহলে এইখানে আমি লিখলাম হলো এক্স, এইখানে লিখলাম হলো আমি ওয়াই। তাহলে এখানেও আমি এক্স এর বিভিন্ন মানের জন্য কিন্তু ওয়াই এর বিভিন্ন মানটা পাবো। এইখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মানটা পাবো। দেখো এইখানে আছে কত, -1। আবার আমি যদি এখানে একটা ঋণাত্মক মান নেই, বুঝাবো তো, তাই আমি একটা ঋণাত্মক মান নিয়ে করার চেষ্টা করি, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি এইখানে এক্স এর মান নিলাম -1, তাহলে এইখানে আমার কত আছে দেখো, 2x - 1 ডিভাইডেড বাই 3। তাহলে এক্স এর মান যদি আমি এখানে -1 নিই, তাহলে এটা কত হবে, -2 - 1 ডিভাইডেড বাই 3। তাহলে এটা -3 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে কত, 1। তাহলে এক্স এর মান যদি আমি -1 নেই, ওয়াই এর মান আমি কত পাবো, ওয়াই এর মান পাবো হলো আমি -1। ওয়াই এর মান আমি কত পাবো, ওয়াই এর মানও পাবো হলো আমি -1। আমাদের তো আরেকটা কল লাগবে, ঠিক আছে, লাগলো, ঠিক আছে, নো ইস্যুস। আচ্ছা এমনি থাক, এমনি থাক। আচ্ছা ঠিক আছে, আমি যদি এইবার দেখো আরেকটা মান বসানোর ট্রাই করি। আরেকটা মান কত, ধরো আমি এখানে 2 বসালাম। তাহলে এইখানে যদি 2 বসাই, তাহলে 2 × 2 - 1 ডিভাইডেড বাই কত, 3। তাহলে 2 × 2 = 4, মাইনাস কত, 1 ডিভাইডেড বাই 3। 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3, কাটো, কত থাকে, 1। তাহলে আমি যদি 2 বসাই, তাহলে y এর মান কত পাইতেছি, +1। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইবার যদি আমি 5 বসাই, দেখো এবার যদি 5 বসাই, তাহলে 5 দুগুণা কত হবে, 10, মাইনাস কত, 1 ডিভাইডেড বাই কত, 3। তাহলে এটাই কষ্ট কত হলো, 9/3। এটাতে এটার কাটলে কত, 3। তাহলে এইখানে যদি আমি x এর মানটা 5 বসাই, y এর ভ্যালুটা আমি কত পাচ্ছি, y এর ভ্যালুটা আমি পাচ্ছি হলো 3। ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে, আশিক আছে, ঠিক আছে। এখন এটাকে আমি গ্রাফ পেপারে দেখাবো, এটাকে আমি গ্রাফ পেপারে দেখাবো। এটা কেমনে দেখাবো, দেখো এইটা আমি একটু দেখাই। দেখো তাহলে এইটাকে আমি বললাম, ভালো করে খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করে, হ্যাঁ। দেখো এইটা হলো আমার মূল বিন্দু, এটা হলো আমার মূল বিন্দু, এটা হলো 0 0। আচ্ছা আমি এদিকে একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে আসি, 1 2 3 4 5 6 7 8 9 9 বন্ধু, এর বেশি আর লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ভালো করে খেয়াল করো, এবার আমি মানগুলো বসাবো, হ্যাঁ। এইটার মান যদি আমি বসাই, এইটার মান যদি আমি বসাই, x এর মান 1, y এর মান কত। আচ্ছা এটা আমি একটু লিখে দেই, এই মানগুলো আমি একটু লিখে নিই যে আমি কোনটা কত পেলাম। দেখো এইখানে x এর স্থানাঙ্ক আমি কত পেলাম, এইখানে পেলাম হলো, যদি আমি x y দ্বারা লিখি, তাহলে এখানে আমার কত কত পেয়েছি, 1,9, তারপরে কত, 3,6, তারপরে কত আছে, 5,3। ঠিক আছে, এটা কিন্তু লেখার দরকার নাই, বাট আমি যখন করব তখন সুবিধা হলাম। তাহলে x এর মান 1, +1 মানে এই দিকে, তারপরে y এর মান কত, 9 মানে উপরের দিকে, এই যে 9। তাহলে এই বিন্দুটা আমি কিন্তু এইখানে পেলাম। তাহলে এই বিন্দুটা আমার কত, 1,9, আমি লিখে দিলাম। দেখো তারপরেরটা কি আছে, 3 6, 1 2 3 6, 1 2 3 4 5 6 6 মানে এইখানে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আমি কত পেলাম, 3,6 লিখলাম। আচ্ছা পরের বিন্দুটা কত আছে, 5 3, 1 2 3 4 5, x এর মান 5 মানে ডান দিকে, তাহলে এই যে 5 3, এবার উপরের দিকে 3 দিকে, 1 2 3 মানে এই যে এইখানে, আমি এইখানে পেলাম। তাহলে এই মানটা আমি কত পেলাম, এই মানটা পেলাম হলো আমি 5,3। তাহলে এইটা আমি যোগ করে দিব, এটা আমি যোগ করব, এই যে যোগ, ঠিক আছে। আরে ঠিক আছে, ধরো
তাহলে এই বিন্দুটা হলো ধরো এই যে এইটা হলো আমার এইখানে, ধরো এই যে এইখানে এটা এইখানে পড়ছে, এটা ধরো 5,3। আর এটা মুছে গেছে 4 5 6 7, ঠিক আছে 5,3। তাহলে আমি একটা রেখা পেলাম, ঠিক আছে। এরপর আমি এইটা দেখবো, এইটা কত কত হয় দেখো, -1 -1 এইদিকে, -1 নিচে এইদিকে। আচ্ছা এবার একটু চেঞ্জ করে লিখি, অন্য একটা কালার ইউজ করি। এই যে -1 মানে এখানে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা আমি কত পেলাম, এই বিন্দুটা পেলাম -1 এরপরে দেখো 2 3 সরি 2 1, x এর মান 2, এই 2 1 মানে উপরে এই যে এখানে। তাহলে এইখানে এই বিন্দুটার মান কত পেলাম 2,1। তারপরটা কত আছে 5 3, 1 2 3 4 5, এই যে এখানে 5 3 মানে এই যে এখানে। সিমিলার বিন্দু আমরা দুটো পাইছি, তাহলে এটাও আমি এবার টেনে দিব। এটাও আমি কি করব, টেনে দিবে যাবে। ওকে, এই যে 5 3 আলটিমেটলি এরকমই হবে, একটু কম বেশি হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এই যে 5 3, ঠিক আছে। তাহলে এইটাই কিন্তু আমার গ্রাফ। তাহলে একটা জিনিস বোঝো, একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, যখন এক্স এর মান ডান দিকে তখন আমি আসবো এই দিকে, যখন এক্স এর মান বাম দিকে তখন আমি যাবো এইদিকে। এক্স এর ওয়াই এর মান যখন পজিটিভ তখন যাবো উপরের দিকে, ওয়াই এর মান যখন নেগেটিভ তখন আমি যাবো নিচের দিকে। তাহলে এইটাই ছিল মূলত গ্রাফ। তাহলে এটা তোমরা লিখবা কি করে, এক্স ও ওয়াই এর মানগুলো গ্রাফ পেপারে স্থাপন করি এবং এগুলো সংযোগ করে উভয় দিকে বর্ধিত করি। তাহলে বর্ধিত করলে এর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, যেই বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাকে আমি ধরে নিলাম এ। তাহলে এই বিন্দুটা হলো এ, এর ভ্যালু কত 5,3। তাহলে এটার সমাধান আমি কত পাবো, এটার সমাধান x, y = 5,3, অর্থাৎ 5 হলো ভুজ, 3 হলো কোটি। এটাই হলো অ্যান্সার। বুঝছো সবাই, বুঝছো তো? আশা করি বুঝছো। এইটাই, এছাড়া জটিল কিছু নাই। দেখো দেখো এবার আমরা একটা সৃজনশীল আছে, এইটা একটু ট্রাই করবো। দেখো a + b = 5, a - b = 3 হলে, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, তোমাদের দিয়ে দিতে পারে, এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, তোমাদের দিয়ে দিতে পারে, যার কারণে এটা নিয়ে একটু আলোচনা করবো। ও আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখি যে এর মধ্যে কি কি আছে। a + b = 5, a - b = 3 হলে, হ্যাঁ, a + b = কত আছে 5, a + b = 5, ঠিক আছে। আর a - b = কত আছে 3 হলে a b এর মান নির্ণয় করো, a b এর মান নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করতে গেলে তুমি কি করতে পারো, লিটারালি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা করলে কিন্তু এর মানটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখলাম যে a + b = 5 আর a - b = কত 3। এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও। যেহেতু এটা সিস্টেম করাই আছে, আমি কিচ্ছু করবো না, 1 আর 2 যোগ করে পাই, 1 + 2 করে পাই। দেখো 1 + 2 করে পেলে আমার কত হবে, a + b = কত আছে 5, a - b = কত আছে 3। দেখো যদি যোগ করি তাহলে b b কাটা থাকে কত 2a, b b কাটা থাকে কত 2a। তাহলে 2a = যোগ করলে কত হবে 8। তাহলে a = আমার কত হবে, a = কিন্তু আমার হবে হলো 4, ঠিক আছে। এবার a এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই আমি কার মান পাবো, b এর মান পাবো। তাহলে a এর মান 1 নং-এ বসিয়ে, 1 নং-এ কি করলাম বসিয়ে, বসাও। 1 নং কত আছে দেখো, a + b = কত আছে 5। তাহলে a কত পেলাম আমরা 4 + b = কত পেলাম 5। তাহলে অতএব b = আমার কত হবে 1। b = 1 হবে না, 4 টা পক্ষে গেলে বিয়োগ, 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 1। তাহলে অতএব নির্ণয় সমাধান a, b = আমরা কত পাবো 4,1। বুঝছো ভাইয়া?
সোজা, এগুলো কোনো ইস্যুই না, এগুলো কোনো ইস্যুই না তোমাদের জন্য। দেখো 1 নং সমীকরণ দুটিকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে এইটা হলো আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এইটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এই দুই লেদা গেতাকে আমার কি করতে হইবে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হইবে। আমি যতক্ষণ ধরে ম্যাথ করাইতেছি শুধু অপনয়নই করাইলাম, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো অপনয়ন পদ্ধতিতে এদেরকে যদি আমি সমাধান করতে চাই কি হবে? তাহলে প্রথমে দুইটা সমীকরণ আমি লিখবো, লিখলাম 3x - 4y = কত আছে 2, এটাকে বলবো আমি 1 নম্বর সমীকরণ। এখানে আমার কত আছে 5x প্লাস কত 3y, এটাকে আমি কত বলবো 2 নম্বর সমীকরণ বললাম। ঠিক আছে, দুইটা সমীকরণ বললাম। এখন বলো তো ভাই, এই দুইটা সমীকরণকে ব্যানিশ করার জন্য আমি কি x কে সরাবো না y কে সরাবো? বলো, x কে সরাবো না y কে সরাবো? যেহেতু x এর y এর আগে আছে মাইনাস, এই y এর আগে আছে প্লাস, এরা আলটিমেটলি দুইটা চিহ্ন নিয়েই আছে। যোগ বিয়োগের সময় বিপরীত জাতীয় চিহ্ন হলে কি করতে হয়? বিয়োগ। আর সমজাতীয় চিহ্ন হলে তাদের করতে হয় যোগ। যেহেতু এটা মাইনাস এটা প্লাস, যোগ করলে এরা বাদ যাবে, কিন্তু সমস্যা তো একটা আছে। সে সমস্যাটা কি? এদেরকে সমান করে বাদ দিতে হবে, তাই না? তুমি ধরো এদেরকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন না করে বাদ দিতে পারো না, কখনোই না। এটা অসমতা, মানে অসম বন্টন নীতি। তাহলে সুষম বন্টন নীতিতে যদি তুমি নিয়ে যেতে পারো, তাদেরকে বাদ দিতে পারো। তাহলে আমি সিস্টেমটা কি বলছি, এদের লসাগু আমাকে করতে হবে। তাহলে 4 আর 3, এদের লসাগু কত? 12। তাহলে এটাকে যদি আমি 12 বানাইতে চাই, তাহলে আমার 3 দ্বারা গুণ করতে হবে। আর এটাকে যদি আমি 12 বানাইতে চাই, তাহলে এটাকে আমার কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা। 4 দ্বারা। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো 1 নং গুণন 3 যোগ 2 নং গুণন 4 করে পাই করে, ঠিক আছে? তাই কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তাহলে করো 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 করো। 1 নংকে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 3 তিরিক্ষা 9x মাইনাস 3 4 কত বলো তো ভাইয়া? 12y। তারপরে কত? 3 দুগুণা কত? 6। সাবাস। এটাকে আমি করব কত দ্বারা? 4 দ্বারা। তাহলে এটাকে যদি 4 দ্বারা করি, তাহলে এটা কত হবে? 4 5 20x, ও মাই গড, প্লাস 3 4 কত? 12y, ঠিক আছে? ও বাবারে বাবা, এটা দ্বারা এটা গুণ করলে কত হবে? 4 অক্ষে 4 4 4 4 কত? 16। কোথায় কোথায় কোথায়? ঠিক আছে, নো ইস্যুস, কোনো ইস্যুস নাই, নো ইস্যুস। এইটার এটা কাটলাম কাটলাম কাটলাম। এখন দেখো 29 20 আর 9, এটা আমার কত হবে? 29x। এইটাই কষ্ট কত হইবে? যোগ করো 170। এটা যোগ করলে কত হবে? 170। ঠিক আছে, ঠিক আছে। একটু ভুল হয়েছে, তোরা তো কিছু বললি না, এ তো হইবে না। এটা 4 দ্বারা গুণ করলে 4 দুগুণা 8 না? তাহলে এটা কত হইবে মানা? এটা কিন্তু হইবে কত? 174। তাহলে এইবার হয়, এইবার হয়। অতএব আচ্ছা কি করতে পারি? এই পাশে নিয়ে আসি। সেরা সেরা। তাহলে এইখানে আমি কত লিখবো? তাহলে x = আমার কত হবে? 174 ডিভাইডেড বাই 29। আচ্ছা 4 নং 6 নং 54, 6 দ্বারা কাটে 6 নং 54, 6 দুগুণা 17, ঠিক আছে হয়। এইটা দ্বারা এইটারে কাটলে কত হবে? 6। তাহলে x এর ভ্যালু পাওয়া গেল কত? 6। এইবার এই x এর ভ্যালুটা আমি যে কোনো একটা সমীকরণে বসাইলে y এর মান পাবো। তাহলে ধরো x এর মানটা বসাই 1 নম্বরে। x এর মান 1 নং-এ বসিয়ে, হ্যাঁ 1 নং-এ বসিয়ে, তাহলে x এর মান যদি 1 নং-এ বসাই কি হবে? 1 নম্বর সমীকরণটা লেখো, 3x মাইনাস কত? 4y ইকুয়ালস টু কত? 2। লিখলাম। তাহলে দেখো 3 × 6 মাইনাস কত? 4y ইকুয়ালস টু কত? 2। কোন ইস্যুস আছে? কোন ইস্যু আছে? নো ইস্যুস। তাহলে এখানে আবার কত হবে বলো তো? তাহলে -4y ইকুয়ালস টু ভাইয়া কত হবে? 2 আর 3 6 কত? 18। তাহলে 2 মাইনাস কত?
18, তাহলে -4y ইকুয়ালস টু আমি কত পাবো -16, তাহলে y ইকুয়ালস টু আমি কত পাবো -16 ডিভাইডেড বাই -4। বাহ, তাহলে y ইকুয়ালস টু আমি কত পাবো 4। তাহলে আমার সমাধানটা কত ভাইয়া বলো তো ভাই, আমার সমাধান কত? তাহলে x, y, এটা আমি x পেয়েছি 6, y পেয়েছি 4, এটাই হলো আমার নির্ণীয় সমাধান। এটাই হলো কি আমার নির্ণীয় সমাধান। এই বুঝছিস ছোট ভাই, তোরা বুঝছিস তো? বুঝছিস? কোনো অসুবিধা? নো অসুবিধা, ঠিক আছে, নো অসুবিধা, নো অসুবিধা। দেখো বলছে 2 নং হতে ভগ্নাংশটি নির্ণয় করো। এইবার আচ্ছা, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান কত হইবে 2, আবার হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান কত হইবে হাফ। তাহলে 2 নং ভগ্নাংশটি নির্ণয় করতে হইবে। এটা কথা, ঠিক আছে, নির্ণয় করি কি করা যাবে। আচ্ছা, একটা জিনিস বোঝো তো ভাই, একটা জিনিস বোঝো, একটা ভগ্নাংশ হইতে গেলে তার আমার কি লাগবে? আমার ভগ্নাংশ হইতে গেলে আমার লব ডিভাইডেড বাই হর লাগবে। এটা তো ম্যান্ডেটরি, লব এবং হর লাগবে। কে বড় কে ছোট এটার হিসাব পরে। যদি লব বড় হর ছোট হয় তাহলে অপ্রকৃত, আর লব ছোট হর বড় হলে প্রকৃত, এটা আমরা জানি। আচ্ছা, এটা যেহেতু জানি তাহলে আমাদের কাজ প্রায় ডান। কেন? আমি লবকে একটা অজানা রাশি ধরবো, হরকে একটা অজানা রাশি ধরবো, ধরে সেই ভগ্ন অংশটা লিখবো। তাহলে ভগ্ন অংশ হবে কিন্তু আমার লব বাই হর। ধরো আমি লবকে ধরলাম হলো এক্স, হরকে ধরলাম হলো ওয়াই, তাহলে আমার ভগ্ন অংশটা কত হবে এক্স বাই ওয়াই। এটা তো আমি জানি, এটা কিন্তু আমি জানি। আচ্ছা, এখন বলছে যে কোন ভগ্ন অংশের লবের সাথে 5 যোগ করলে, তাহলে আমি বলো তো ভাই আমি লবটা কত নিছি? লবটা নিছি এক্স, তাহলে তার সাথে আমি কত যোগ করব +5, আর নিচে কত আছে ওয়াই, এইটাই তো আমার ভগ্নাংশ। বলছে এইটা যদি আমি যোগ করি তাহলে সেই ভগ্নাংশটা হবে 2 এর সমান। এটা এখন এটাকে যদি আমি সিস্টেম করি তাহলে এটা কত হবে বজ্র গুণন এদিকে, তাহলে x + 5 = 2y, তাহলে এটা আমার কত হবে জানো x - 2y = -5। এটা একটা সমীকরণ ফর্ম করবে। তারপর এটাকে অপনয়ন করলেও করতে পারি, প্রতিস্থাপন করলেও করতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা, দ্বিতীয় নম্বর দেখো, দ্বিতীয় নম্বর কি বলছে ভালো করে খেয়াল করো। তাহলে আমি ভগ্নাংশটা আগে লিখি, ভগ্নাংশ কত x বাই y। আচ্ছা, হরের সাথে এবার 2 যোগ করলে, এই যে হরের সাথে 2 যোগ করলাম, ঠিক আছে, এক্স এর সাথে আর কিছু বলে নাই, যদি করি তাহলে আমার ভগ্নাংশটি হবে হাফ। ঠিক আছে, এবার বজ্র গুণন করো, তাহলে 2x = কত হবে y + 2, তাহলে 2x - y = কত 2। এইটাই ছিল ঘটনা। এটাকে যে কোনো পদ্ধতিতে সমাধান করলে কাজ হয়ে যাবে, বুঝছো? তাহলে আমরা ধরে নেই যে ধরি লব x, হর কত ভাইয়া বলো তো? হর হলো y, তাহলে ভগ্নাংশটি কত x বাই y। ঠিক আছে, এইটা হলো আমার ভগ্নাংশ, মাথায় রাখতে হবে এইটা হলো কি আমার ভগ্নাংশ। আচ্ছা, তাহলে প্রথম শর্ত মতে আমি কি পাবো বলো তো ভাইয়া? প্রথম শর্ত মতে তুমি আগে x বাই y লেখো। এবার চিন্তা করো, লবের সাথে 5 যোগ করলাম, এই যে লবের সাথে 5 যোগ করলাম, লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটির মান হবে 2। তাহলে এইটা সমান আমি কত পাবো? x + 5 = কত 2y। তাহলে x - 2y = কত হবে? এই -2 পক্ষে গেলে +2 পক্ষে গেলে হবে -5। ঠিক আছে, তাহলে এইটা আমি পেলাম হলো 1 নম্বর সমীকরণ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দ্বারা রিফর্ম করলাম। ঠিক আছে, এইবার দেখো দ্বিতীয় শর্ত মতে, এটাকে আমি দ্বিতীয় শর্ত মতেই বলতে পারি। তাহলে আবার ভগ্নাংশটা আগে লেখো x বাই y। এবার বলছে হরের সাথে কত যোগ করলে
আবার হরের সাথে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটির মান কত হবে? হাফ। ভগ্নাংশটা হবে হলো হাফ, লিখলাম হাফ। এবার বজ্রগুণন করো, তাহলে এটা কত হবে? 2x equals to y plus 2। তাহলে বলছে 2x minus y equals to কত হবে? 2। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এটা আমার কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমি 2টা সমীকরণই নির্ণয় করতে পারলাম। দেখো এখন এইটা আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা, ধরো আমি এটাকে সমীকরণ মানলাম না, ঠিক আছে, আমি যে কোনো পদ্ধতিতে এটা করতে পারি। এটা একটা সহজ কি করে করা যায় আমি সেই চিন্তা করতেছি। সহজ কি করে করা যায় এই চিন্তা করতেছি। সহজ, আচ্ছা এইভাবেই আছে, ধরো এইভাবেই আছে। আচ্ছা, এটা আমি যে কোনো পদ্ধতিতে এখন সমাধান করব। তাহলে এটাকে আমি কি করি? আরো ছোট কি করে করব? এটাকে আমি ছোট করতে পারি, এটাকে আমি ছোট করতে পারি। ধরো এটাকে আমি ছোট করে দিই, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দেখো, এটাকে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করি, তাহলে এটাকে আমি লিখতে পারি। দেখো y equals to 2x minus 2, এটা কিন্তু আমি লিখতে পারি, এটা কিন্তু আমি লিখতে পারি। ধর এটা 2 নম্বর সমীকরণ। এই ওয়াইটা রাখলাম, 2টাকে ওই পক্ষে দিয়ে দিলাম, তাহলে 2x minus 2। এটা কেন করলাম? কারণ আছে। এই y এর মানটা আমি 1 নম্বরে বসাবো, y এর মানটা আমি 1 নম্বরে বসাবো, তাহলে কিন্তু কাজ আমার সহজ হয়ে গেল। সমাধানটা বড় হইলো না, ম্যাথটা বড় হইলো না। তাহলে দেখো y এর মানটা আমি 1 নঙে বসিয়ে, y এর মানটা আমার 1 নম্বর সমীকরণ কি আছে দেখো তো। 1 নম্বর সমীকরণ আছে x minus 2y equals to কত? -5। দেখো 1 নম্বর সমীকরণ কিন্তু আমার তাই আছে, 1 নম্বর সমীকরণ কিন্তু আমার তাই আছে। যদি থাকে দেখো, তাহলে আমি এখানে কি বসাবো? y কষ্ট এত, তাহলে x, ভালো করে খেয়াল করিস ভাই, x minus 2 into y, তাহলে 2 into y এর মান কত আছে? 2x minus 2, এইটাই কষ্ট কত আছে? -5। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা হবে x minus 4x plus 4 equals to কত? -5। তাহলে এই 4টাকে ওই পক্ষে দিলে আমার কত হবে? -9। এই পক্ষে কত থাকবে? এই পক্ষে থাকবে হলো -3x equals to হলো আমার -9। তাহলে x equals to আমার কত হলো? 3। x equals to আমার কত হলো? 3। x equals to হলো আমার 3। ঠিক আছে, এবার x এর মানটা 2 নম্বরে বসালে আমার কাজ হয়ে গেল। x এর মান কোথায় বসাবো বলো তো ভাইয়া? x এর মান 2 নঙে বসিয়ে, 2 নঙে বসিয়ে x এর মানটা যদি আমি 2 নম্বরে বসাইতে কাজ হয়ে যাবে। x এর মান 2 নম্বরে কত আছে? দেখো y equals to আছে 2x minus কত? 2। ঠিক আছে, তাহলে y equals to কত হবে? 2 into 3 minus কত? 2। তাহলে 6 minus 2 equals to কত? 4। তাহলে x এর মান 3, y এর মান কত বের হলো? 4। ঠিক আছে, তাহলে আমার ভগ্নাংশটি কত? x by y। তাহলে আমার ভগ্নাংশটি কত হবে? এই যে লিখে দেব। অতএব ভগ্নাংশটি আমার কত? x by y, দ্যাট মিন্স এটা কত হবে? 3/4। এইটাই হলো আমার ভগ্নাংশ। এই যে এইটা হবে হলো আমার ভগ্নাংশ। বুঝছো ভাইয়া? বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি, কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, দেখো ভাই, এখন আমরা একটু সেট ফাংশনে চলে যাই। সেটে চলে যাই। সেট সম্পর্কে আর কি আলোচনা করবো? সেট তোমরা খুব ভালোই জানো, তবে সেটের কয়েকটা জিনিস আমরা জানি। এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, মানে সার্বিক সেট। আবার এটাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট
এটাকে বলা হয় সেট সেট, মানে দুইটা সেট থেকে যেটা পাবো। আর এইটাকে বলা হয় ইউনিয়ন। এটাকে কি বলা হয়? ইউনিয়ন বা সংযোগ সেট। এটার মধ্যে আবার একটু ঘটনা আছে। এটা হলো সার্বিক সেট, এর মধ্যে সব সেটেরই উপাদান থাকে, তাই না? আর এন হলো কি, যেটাকে এই দিকে আছে এন এর মতো মনে হচ্ছে, সেটা হলো ইন্টারসেকশন, যেটাকে আমরা বলি সেট সেট। বা এটা আমরা কি বলি, যে দুইটা সেট থেকে তাদের কমন মানগুলো বা কমন যে ইগুলো আছে, ডিজিট আছে, সে নিয়ে নেয়, মানে তার উপাদান মনে করে। আর ইউ হলো কি, যে দুইটা সেট নিয়ে আমরা কাজ করব, ওই দুইটা সেটকে একদম জুড়ে দিবে। মিল তো যেটা আছে সেটা নিবেই, মিল ছাড়া সব নিবে। এটার আমরা যদি সহজভাবে বলি তাহলে এটাকে আমরা বলতে পারি এই বান্দা গসাগু আর এই বান্দা লসাগু। মানে লসাগুর বেলায় মিলের একটা, গড় মিলের সব, আর গসাগুর বেলায় শুধু মিলেরটা। আর এটা হলো ই। আর এই হলো সেটের মোটামুটি এই প্রাইম, মানে সহজ যে বিষয়গুলো আছে সেটা। আবার যদি বলা হয় এ প্রাইম বা বি প্রাইম, এটাকে বলা হয় প্রাইম, তাহলে এটা হলো সার্বিক সেট থেকে ওই এ সেটের উপাদানগুলো আমরা কি বলি, বিয়োগ করা বা বাদ দেওয়া। আবার বি প্রাইম বলতে আমরা কি বলি, ইউ মাইনাস বি, অর্থাৎ সার্বিক সেটে বি এর উপাদানগুলো বাদ দেওয়া। আবার অনেক সময় তোমাদের এমন আসতে পারে যে এ সংযোগ সেট বি এর উপর আবার আছে প্রাইম। মানে এটা মানে কত, তুমি প্রথমে এ, এটা কি কয়টা পদ্ধতিতে করতে হয়, প্রথমে তুমি এ ইউনিয়ন বি নির্ণয় করবা, দেন এইখান থেকে আবার তোমাকে করতে হবে হলো সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো বিয়োগ করে দিলেই হয়ে গেল সিস্টেমটাই। কিন্তু তোমাকে একটু বলে দিতে পারে যে এক্স সাজ দ্যাট এক্স, ধরো এ এর উপাদান বের করতে বললো, এমন ধরো এ সমান এমন বলছে এক্স সাজ দ্যাট এক্স, এক্স হবে এক্স এর উপাদান, ধরো বিজোড় সংখ্যা, বলে যে এক্স হবে বিজোড় সংখ্যা, ধরো এনে বলে দিল যে এক্স হলো বিজোড় সংখ্যা, এমন বলতে পারে। ধরো এমন বললো যে এক্স হলো বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো ভাই অনেক, এক থেকে শুরু করে নিয়ে অসীম পর্যন্ত, পৃথিবীর মানে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি সংখ্যা লিখতেই থাকে বিজোড় সংখ্যা, কোনদিন শেষ হবে না, ও লিখতেই পারবে। ঠিক আছে, তাহলে এক্স বিজোড় সংখ্যা, এর আবার একটা তোমার লিমিট দিয়ে দিতে পারে, যে একটা সীমাবদ্ধতা দিয়ে দিতে পারে, সেটা কত, সেটা এক্স এর মান হবে 1 থেকে বড়, ইজ গ্রেটার দেন লেস দেন, এটা হবে ধরো 7 থেকে ছোট বা 7 এর সমান। যদি এটাকে বলা হয় স্মলার দেন, আর এটা যদি দেয় তাহলে ইকুয়াল, মানে সেটা ওই সংখ্যার সমান বা ওর থেকে ছোট, এটা মিন করে। এটা মানে যদি আমি এটাকে বলি 7, ধরো এটা বললাম এক্স, তাহলে এক্স এর মান 7 এর সমান এবং 7 থেকে ছোট। আর এইদিকে যদি বলি 1, তাহলে এটা হবে এক্স এর মান 1 থেকে বড়, আবার যদি নিচে এইদিকে একটা টান দিই তাহলে হবে হলো 1 এর সমান বা 1 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট। এটা তাহলে এগুলো বোঝায়, এগুলো আমরা দেখবো মোটামুটি। দেখো নিচের কতগুলো সেট গঠন করা হলো, এইটার কোনটা সেট না এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে আছে গোলাপ এবং শাপলা। আর একটা জিনিস মনে করেও, সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকে। সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকে। একটা উপাদানগুলোকে যদি আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখে দিই তাহলে এটা সেট গঠন পদ্ধতি হয়ে গেল। নিচের কতগুলো সেট গঠন দেখা হলো, এটা তো কারেক্ট, এটা কারেক্ট, গোলাপ শাপলা হতে পারে, উপাদান হইতেই পারে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। বি এর উপাদান 1 2 3 হইতেই পারে, সেকেন্ড ব্র্যাকেটে আছে, বাট এইটা কিন্তু সেটের উপাদান না। কেন? এ বি সি সেটের উপাদান হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট এইখানে বন্ধনী আছে তৃতীয়, মানে সেটের বন্ধনী সবসময় সেকেন্ড বন্ধনী দ্বারাই শুরু, তাহলে এটা 2 আর 3 হবে অ্যান্সার, 2 3, এই হবে 2 3, এটা হলো তাদের অ্যান্সার। ওকে ওকে, বুঝছো? দেখো এক্স চার্জ দ্যাট এক্স, এটা বলছে এক্স হবে এক্স এর উপাদান, সেটা কত, এন। এন, এই যে এন ভাইয়ারা, এটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এটা শুরু হয়েছে 1 2, নর্মালি আমরা এগুলোই জানি, তাই তো, এইভাবে শুরু হয়েছে, এটা চলতেই আছে ইনফিনিটিভ। তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, এবং এইখানে একটা ব্যারিয়ার দিয়ে দিছে, মানে আবার কি দিয়ে দিছে,
দেখো এইখানে আমার একটা বেরিয়ে দিয়ে দিচ্ছে, মানে এইখানে এই যে বিষয়টা, মানে উনি আমাকে বলে দিচ্ছে এই সময়ের মধ্যেই আমাকে থাকতে হবে। এই সীমা যদি আমি বলি তাহলে ন্যাচারাল নাম্বার তো বুঝলাম যে 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। এটাকে আমি লিখলাম যে এন হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 ডট 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 চলতেই আছে। ঠিক আছে, আমাকে বলে দিছে এক্স এর মানটা 1 থেকে বড়। 1 থেকে বড় মানে কত? 2। অন্যের পর থেকে কত? 2। 4 এর সমান বা ছোট, তাহলে 2 3 4 এই দুইটাই হবে কার মান? এ এর মান। তাহলে এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটা হয়ে গেল, এটাই হবে অ্যান্সার। দেখো এটা কোথায় আছে? 2 3 4 2 3 4 এটাই হলো আনসার। 2 3 4 টাই হলো কি আনসার। দেখো তারপরে কি আছে? তারপরে ওরে বাপরে, দেখো এস ইকুয়ালস টু 2 3 5 7। আচ্ছা, এস এর একটা মান দিয়ে দিছে যে এস এর মান হবে 2 3 5 7 এর মধ্যে যদি সেট হয়। এটা বলছে এক্স ইজ টু এক্স এলিমেন্টস অফ এন, এক্স এলিমেন্টস অফ এন অর্থাৎ এক্স হলো স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং সেটা বলে দিছে 1 এর সমান 1 থেকে বড় এক্স এর মানটা বুঝো। এখানে বলছে যে 1 is greater than x, অর্থাৎ x এর মানটা 1 এর সমান বা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট, এবং x হলো মৌলিক সংখ্যা। তাহলে এই কথাটা হবে না, কারেক্ট না। কেন কারেক্ট না? এই যে 1 এর সমান, তাহলে এর মধ্যে x এর এইখানে এই s এর উপাদান কত? দেখো 1 2 3 4 5 6 and 7, সরি 6 এই পর্যন্ত। কিন্তু আমাকে বলছে 2 3 5 7 এই পর্যন্ত হইতে হবে। 2 3 5 7 6, এটা তো 7 থেকে ছোট, মানে এটার মধ্যে হইল না। আর একটা কারণে এটা হইবে না। কেন হইবে না জানো? এইখানে 1 আছে, এখানে বলছে প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার। এ তো প্রাইম নাম্বার না, এ হলো কো প্রাইম নাম্বার, মানে সহমৌলিক সংখ্যা। তাহলে এটা হবে না, কিন্তু এটা কিন্তু হবে না, এজন্য কিন্তু এটা হইল না। x is to x elements of n, এখানে আবার বলা আছে x হলো স্বাভাবিক সংখ্যার উপাদান। আমি ধরে নিলাম এটা 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং আরেকটা জিনিস বলছে এটা 1 থেকে বড়। তাহলে এইখানে এইটার মান কত হবে বলো তো? এইখানে এই s এর মান কত হবে? সেট আগে দাও। 1 থেকে বড় তাহলে 2, এবং 7 এর সমান বা ছোট তাহলে 2 3 4। ও মৌলিক সংখ্যা, তাহলে 2 তো মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। দেখো এটা এটার মধ্যে আছে 2 3 5 7, মানে এটা হবে, এটা হবে, এটা কারেক্ট, এটা কারেক্ট। আবার এটা কি বলছে দেখো, এটা কি বলছে? এটা বলছে x ইকুয়ালস টু, দাও সেকেন্ড ব্র্যাকেট দাও, বলছে x ইকুয়ালস টু n, মানে স্বাভাবিক সংখ্যার উপাদান একের সমান বা তার থেকে বড় এবং 7 এর সমান তার থেকে ছোট এবং x মৌলিক সংখ্যা। তাহলে এটা আমার কত হবে? এক তো কোন প্রাইম নাম্বার, এটা তো হবে না। তাহলে এটা হবে হলো আমার 2 3 5 and 7, এটা মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে আমার এই দুইটাই কারেক্ট, 2 আর 3 হলো কারেক্ট। এক কিন্তু ঠিক নেই, এক কিন্তু ঠিক নেই। বুঝছো? ঠিক আছে, দুটি সেটের সেট কি হলে সেট দ্বয় পরস্পর নিঃছেদ? অবশ্যই ফাঁকা সেট, অবশ্যই কি সেট? ফাঁকা সেট। এরা যদি ফাঁকা হয়, ফাঁকা তাহলে সেটা পরস্পরের নিঃছেদ। ফাঁকা সেটকে এভাবে লেখে, হ্যাঁ এটাকে এভাবে লেখে বা এটাকে এভাবেও লেখে। দেখাও এ কত আছে? 1, আচ্ছা 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 আচ্ছা, এটা কত আছে? কত আছে আমরা একটু দেখি। 1 4, ঠিক আছে, এটা ঠিক আছে।
তারপরে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা লিখি যে এ ইউনিয়ন বি, এটা কি বলছে? এ ইউনিয়ন এর মান কত? দেখো এর মান এ ইউনিয়ন বি মানে এই দুইটার মধ্যে মিল আছে কোনটা? এই দুইটার মধ্যে দেখো এই থ্রিটা এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, তাহলে এটা হলো দুই এই সেদের মানে এটা কারেক্ট। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি? মিলের একটা গড় মিলের সব, তাহলে এর উপাদান হলো 2 3, বির উপাদান হলো 3 4, তাহলে এ ইউনিয়ন বি এটা কত হবে? 2 3 4, তাহলে এটা ভুল আছে, তাহলে 1 আর 2 হলো কারেক্ট, 1 আর 2 হলো কারেক্ট। বুঝছো? দেখো এত হলে নিচে পি এর উপসেট নয় কোনটি? পি ইন্টু এক্স ওয়াই জেড, উপসেট হলো এই সেটের যে কত ভাবে লেখা যায়, মানে উপাদান সংখ্যা। ধরো এটার আমরা একটা সূত্র জানি 2 টু দি পাওয়ার n, এটা হলো এই উপসেটের সংখ্যা। তাহলে আমি যদি বলি 2 এর পাওয়ার, এখানে ভিতরে কয়টা উপাদান আছে? কয়টা উপাদান আছে? 3টা, তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত? 8, এটার উপসেট হবে হলো 8টা, কিন্তু এই উপসেট গুলো যে হবে এক্স ওয়াই জেড এর মধ্যেই হবে, সেটা হবে এক্স একবার, ওয়াই একবার, জেড একবার, তারপর হবে এক্স ওয়াই, তারপরে হবে এক্স জেড, তারপরে হবে ওয়াই জেড, তারপরে কত হবে? এক্স ওয়াই জেড। ঠিক আছে ভাইয়া, বুঝছো? তাহলে এইটা হবে, এটাও হবে, ফাঁকা সেট হবে, কিন্তু এইখানে দেখা যাবে এইখানে এটা কিন্তু হবে না, উপসেট নয়, মানে দ্যাট ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট। কেন? এক্স ওয়াই জেড, এইখানে ডাব্লিউ আছে, ডাব্লিউ তো এই সেটের উপাদানই না, মানে এইটাই এই সেটের উপাদান না, তাছাড়া এই তিনটাই কিন্তু এই সেটের উপাদান উপাদান উপাদান। বুঝছো ভাই? দেখো ইউ ইকোয়াস টু এত, ইউ হলো সার্বিক সেট, তারপরে এ ইকোয়াস টু 2 3, বি ইকোয়াস টু আছে হলো তোমার 3 4, হলে এই যে প্রাইম দেওয়া আছে, তাহলে প্রথমে আমি এই দুটাকে করব, প্রথমে কি করব? এই দুটার মান বের করব। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন এ কত আছে বলো তো ভাইয়া? এ আছে হলো 2 3, লিখলাম 2 3, ইন্টারসেকশন বি কত আছে? 3 4, বি কত আছে? 3,4, তাহলে মিল আছে কত? 3, ঠিক আছে, মিল আছে 3। আবার পূরক সেট আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইউ মাইনাস এ ইন্টারসেকশন কত? বি, তাহলে ইউ এর মান কত আছে? 2 1 2 3 4, 1 2 3 4, দেখো 1 2 3 4 লিখলাম লিখলাম লিখলাম, মাইনাস এই দিলাম হলো মাইনাস। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা করি তাহলে কত পেলাম? 3। এটার মানে বোঝো? অর্থাৎ এই পক্ষের যে সংখ্যাটা থাকবে এটা এইখান থেকে আমি বাদ দিয়ে দিব, এর মধ্য থেকে বাদ দিব, এই উপাদানটা এইখান থেকে বাদ দিব, এবং যেটা থাকবে সেটা আমি লিখবো। এটা হলো সিস্টেম। তাহলে 3 আছে, 3 বাদ, তাহলে এখানে থাকবে কত? 1 2 4, 1 2 4, এটাই হবে এর কত? উপাদান। 1 2 4 কই? 1 2 4। বুঝছো? নেক্সট, 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট লেখো। 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমরা লিখবো যে 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যার সেটকে ধরি এ সেট। ধরে নিলাম এই সেটটা হলো এ সেট। তোমরা কিন্তু সুন্দর করে সাজায় লিখবা, আমি একটু এক কথা সেরে দিলাম। তাহলে 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট কত আছে? 2। এক তো প্রাইম নাম্বার, মানে ক্রো প্রাইম নাম্বার, মানে সহমৌলিক সংখ্যা, ওটাকে লেখার দরকার নেই। তাহলে পৃথিবীতে একমাত্র মৌলিক সংখ্যা যেটা হলো জোড় সংখ্যা, তার নাম 2। 2, তারপরে কত আছে? অবশ্যই 3, 4 তো নাই, 5, 6 তো নাই, 7, 8 না, 9 না, 10 না, 11। তাহলে সেই সংখ্যার সেট হলো এত। এটাই হলো অ্যান্সার। এটা হলো 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। এটা বুঝছো ভাইয়া? বুঝছো? তার কোনো সমস্যা? তোমরা কিন্তু সুন্দর করে গোছাই লিখবে, আমি তো জাস্ট সংক্ষেপে দিলাম। প্রথম 6টি বিজোড় সংখ্যার সেট লেখো। তাহলে প্রথম 6টি বিজোড় সংখ্যার সেট কি হবে?
ধরি যে প্রথম 6টি বিজোড় সংখ্যার সেট হলো এ, ধরি এভাবে ধরে নিতে হয়। হ্যাঁ, তাহলে সুন্দর একটা এটা একটু করে দিই, প্রথম 6টি বিজোড় সংখ্যার সেট ধরে নিলে হলো এ। হ্যাঁ, বিজোড় সংখ্যার সেট, আরে বিজোড় সংখ্যার সেট হলো কি এ, এটা তুমি ধরে নিলা। ঠিক আছে, এইবার তাহলে প্রথম 6টি বিজোড় সংখ্যা সমান কত? প্রথম 6টি বিজোড় সংখ্যা কত? প্রথম 6টি বিজোড় সংখ্যা লিখলা হলো কত? প্রথম 6টি বিজোড় সংখ্যা হলো 1 3 5 7 9। কয়টা বলছে? 6টি। 1 2 3 4 5 9 আর 11। 1 2 3 4 5 6। তাহলে এটা হলো আমার প্রথম বিজোড় সংখ্যা। তাহলে এর সেট কত? এর সেট আমি ধরলাম, তাহলে এটা কত হবে? এটাকে জাস্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিয়ে দিলেই কাজ তোমার ডান। কাজ তোমার ডান। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট, এত সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। একটা জিনিস দেখো, 3 6 9 12 15 কত কত আছে? 3 6 9 12 and 15। এটাকে যদি আমরা দুইটা ভাবে চিন্তা করি, আমি যদি বলি এটা 15 এর গুণনীয়ক, তাহলে এটা হয় কিনা দেখো। 3 দ্বারা 15কে ভাগ করলে মেলে, ঠিক আছে। 6 কি 15 এর সাথে বিভাজ্য? না, 6ও না, 12ও না, ইভেন 9ও না। তাহলে এটা কিন্তু গুণনীয়ক হওয়ার সেট খুবই কম। কেন? এটা সবগুলোতে বিভাজ্য হচ্ছে না। কিন্তু এবার আমি যদি গুণিতক চিন্তা করি, দেখো এটা 3 দ্বারা ভাগ করলে মেলে, 6কে 3 দ্বারা ভাগ করলে মেলে, 9কে 3 দ্বারা ভাগ করলে মেলে, 12কে 3 দ্বারা ভাগ করলে মেলে, 15কে 3 দ্বারা ভাগ করলে মেলে, এবং সেটা ক্রমান্বয়ে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, ক্রমান্বয়ে যাচ্ছে না। তাহলে এটা কিন্তু 3 এর গুণিতক সেট। এটা হলো 3 এর গুণিতক সেট। এটা তুমি সুন্দর করে লিখবা এভাবে, এটা 3 এর গুণিতক সেট। তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে? এটাকে আমরা যদি লিখি যে x is to x such that x কত? x হলো 3 এর গুণিতক, 3 এর গুণিতক। ঠিক আছে, আমি কিন্তু একবারে লিখতেছি। হ্যাঁ, এটা হলো 3 এর গুণিতক। আমরা এখানে লিখলাম যে b, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দাও। আমরা কাজ শুরু করে দিলাম এটা এইভাবে। আচ্ছা, এটাকে আমি বললাম x এলিমেন্ট অফ n। ধরো x এলিমেন্ট অফ n, এটা হলো স্বাভাবিক সংখ্যা। x হলো 3 এর গুণিতক। এখানে আর কি কি আছে? এখানে আর কি কি আছে দেখো, এটা এবং এটার একটা লিমিট আছে না? এটা কত পর্যন্ত? 15 পর্যন্ত। তাহলে এটা হলো x is smaller than 15, এটা হলো 15 এর সমান এবং এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম যে x এলিমেন্ট অফ n, এটা হবে x এর উপাদান, x হলো 3 এর গুণিতক এবং সেটা 15 এর সমান এবং তার থেকে ছোট। এটাই হবে অ্যান্সার। এটা তুমি সুন্দর করে লিখবা। আমি কিন্তু আগে কিন্তু কয়েকটা কথা লিখতে হতো, যেটা আমি মুখে বলছি, ওই কথাটা তোমরা আমার কথা শুনে অনুযায়ী খাতায় নোট ডাউন করবা, দেন এটা হবে অ্যান্সার। ওকে, তোমরা বড় হয়ে গেছো ভাইয়া, একটু অ্যাডভান্স লেভেলে তো তোমাদের থাকতেই হবে না? x is to x, x হবে x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার ইকুয়ালস টু হবে 15। এই যে পূর্ণ সংখ্যা বলছে না, আমাদের পূর্ণ সংখ্যা বললে কেন যেন মাথায় করে 1 2 3 4 এইগুলো মাথায় করে। কেন ভাইয়া, মাইনাস কি পূর্ণ সংখ্যা হইতে পারে না? মাইনাস কিন্তু পূর্ণ সংখ্যা। ভাই এতক্ষণে আপনি কি বলেন, পাগল হইছেন? পাগল কিন্তু ওই নেই ভাইয়া। কেন পাগল হই নেই? শোনো, -1 যদি হয়, ধরো -1, -2 কি করে পূর্ণ সংখ্যা? আমি বললাম যে -1 হোল স্কয়ার। এবার এটাকে যদি আমি বর্গ করি, এটা কত হয়? +1। আমি বললাম -2 হোল স্কয়ার, এটা কত হবে? +4। পূর্ণ সংখ্যাই হচ্ছে না? তাহলে এই যে এখানে বলছে x স্কয়ার is greater than, smaller than কত? 15। এটাকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমি যদি বলি যে x ইকুয়ালস টু যদি 1 হয়,
আমি x ইকুয়াল টু যদি 1 ধরি, 1 ন্যাচারাল নাম্বার 1, তাহলে এইখানে কত হবে x স্কয়ার, মানে 0 দিলাম, ধরো শুরুতে আমি 0 দিলাম, এটাকে ধরো 0 দিলাম, এটাকে আমি যদি 0 ধরি, ধরো 0 দিলাম, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 0 স্কয়ার, তাহলে এটা কত 0। এটা তো আর কোনো উপাদান না, মানে এটাকে আমি গ্রহণযোগ্য হবে না, তাহলে এটা কি গ্রহণযোগ্য? গ্রহণ, আমি বোঝানোর জন্য এটা ইউজ করলাম আর কি, গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য না, বোঝানোর জন্য। দেখো এখন যদি আমি বলি x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমার কত হবে, ইকুয়াল টু আমার কত হবে প্লাস মাইনাস 1 হোল স্কয়ার, এই টোটালটা মিলে আমার কত হবে 1, মানে এটা প্লাস হলে 1, মাইনাস 1 হলে 1, ঠিক আছে। তাহলে এটা কি ইজ গ্রেটার দেন, সরি ইজ স্মলার দেন কত 15, তাহলে এটা তো গ্রহণযোগ্য, এটা কিন্তু গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। এবার দেখো x ইকুয়াল টু, আমি এটা কত দূর পর্যন্ত যাব, 15 বড় যাওয়া যাবে না, 15 থেকে ছোট যাব, তাহলে এর মধ্যে যতগুলো বর্গ সংখ্যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমি ধরি প্লাস মাইনাস 2, তাহলে এটা আমার কত হবে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমার কত হবে প্লাস এন্ড মাইনাস 2, তাহলে এটা কত হবে, দেখো এটা হবে প্লাস মাইনাস 2, এটা কত হবে হোল স্কয়ার, তাহলে যদি x এর মান প্লাস 2 হোল স্কয়ার হয় তাহলে সেটা কত 4, আবার যদি মাইনাস 2 হোল স্কয়ার হয় তাও সেটা কত 4, তাহলে এটা ইজ স্মলার দেন কত 15। আচ্ছা x ইকুয়াল টু যদি হয় প্লাস মাইনাস 3, তাহলে সেটা কেমন হবে দেখো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 3 কত হোল স্কয়ার, তাহলে x এর মান প্লাস 3 স্কয়ার মানে কত 9, মাইনাস 3 স্কয়ার মানেও কত 9, সেটা কত হবে ইজ গ্রেটার দেন 15, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য। আচ্ছা আমি যদি বলি x ইজ প্লাস মাইনাস 4, এই মানটা ক্রিয়েশন করি, তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমার কত হবে প্লাস মাইনাস 4, তার উপরে কত হোল স্কয়ার, ঠিক আছে। আরে তাহলে এইটা সমান কত হবে 16, এটা কি আমার 15 এর সমান, 15 এর ছোট হইলো না, তাহলে এই মানটা কিন্তু আমার গ্রহণযোগ্য না। তাহলে যদি না হয় তাহলে কোন মানগুলো আমার লাগবে, তাহলে x এর মান আমি কত পেলাম -3, -2, তারপরে কত -1, 0, 1, 2, 3, তাহলে এই জিরোর মানটাও কিন্তু আমার লাগতেছে, এজন্য শুরুতে আমি ওই জিনিসটা একটু সাসপেক্ট রাখছিলাম, হাইট। এখন দেখো এটা ঠিক আছে, বুঝছো, এইটাই হলো এইটার সেট তালিকা পদ্ধতি হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া, ওকে, কোনো ইস্যুস আছে? নো ইস্যুস। তাহলে এটা হলো নির্ণীয় সেট, এটাই নির্ণীয় সেট বা এটাকে ধরে নিলাম এ বি সি ডি একটি সেট, এর উপসেট নির্ণয় করো। এ বি সি ডি একটি সেট, এর উপসেট কত হবে, তাহলে আগে এটাকে বুঝি, তাহলে 2 টু দি পাওয়ার এর উপাদান কত আছে 4, তাহলে এটা আমার 16টা উপাদান করতে হবে। কেমনে, ধরো এটাকে আমি লিখলাম এ ইকুয়ালস টু কত আছে এ বি সি ডি, তাহলে আমি প্রথমে আমি সিঙ্গেল করি, তাহলে আমি লিখলাম হলো এ, তারপরে আমি লিখলাম কত বি, তারপরে আমি লিখলাম কত সি, তারপরে আমি লিখলাম কত ডি, ঠিক আছে। এবার দুইটা এ বি, তারপরে কত লিখলাম এ সি, ঠিক আছে, এটাকে শেষ করি, তারপর লিখলাম হলো এডি, ঠিক আছে। এবি তো একবার আমি লিখছি, এবার আমি লিখবো কত বিসি, তারপরে আমি কি লিখবো বিডি, লিখলাম, এবার বি বাদ, এবার আমি লিখবো কত সিডি, লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো কমা দাও, এবার তিনটা এ বি সি লিখলাম, তারপরে বি বাদ এ সি ডি,
এর কাজ শেষ। এবার লেখো বিসিডি, বিসিডি লিখলাম, তারপরে এসিডি তো লিখছি, বিসিডিও লিখছি, এবিসি লিখছি, তাহলে আমার কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাই না? আরেকটা আছে এ বি সি ডি, এ বি এসি এডি, বিসি বিডি সিডি, তারপরে এবিসি, তারপরে লিখলাম হলাম এসিডি এসিডি বিসিডি, তারপরে কি লেখা যায়, কি লেখা যায়, বিসিডি লিখছি, আর কি লেখা যায়, ফাঁকা সেট তো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরেকটা আছে, এটার উপাদান হবে 16টা, 14টা, আর একটা ফাঁকা সেট, আর এটা এ বি সি ডি। বলো আরেকটা কি আছে, আরেকটা কি আছে, আরেকটা আছে এ বি ডি, সি বাদ, আরেকটা হলো এ বি ডি। এইবার ঠিক আছে, এইবার লেখো পুরোটা এ বি সি ডি, আর একটা সেটের মধ্যে তো ফাঁকা সেট আছে, এই হলো 16টা, মানে 2 টু দি পাওয়ার 14। এইটা মনে রাখো, তাহলে তোমার ভুল হবে কম, অর্থাৎ এই সেটের উপাদান হবে কতটা, 16টা, 2 টু দি পাওয়ার 4। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি কি করব, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল লিখবো, তারপর ডাবল দুইটা দুইটা লিখবো, তারপর তিনটা তিনটা লিখবো, তারপরে পুরোটা লিখবো, তারপরে ফাঁকা সেট। এই সৃজনশীলটা আমি করাই দিব, এবং এটা জিএসসি তেও আসবে, তোমাদের বোর্ড পরীক্ষা আসবে, ভালোবাসা দিয়ে রাখো, এটা করবো তোমরা, বুঝছো? এটা তোমাদের আসবে নি, এটা কিন্তু তোমাদের আসবে, অবশ্যই আসবে, আসবে দেখো। আচ্ছা এইটা আমরা একটু করানোর ট্রাই করি। এক্স সাজ দ্যাট এক্স হলো এক্স এর স্বাভাবিক সংখ্যা, এবং সেটা কত হবে, 9 থেকে বড়, এক্স এর মান হবে 9 থেকে ছোট, সরি এম এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে হবে, ইউ এর মান বের করতে হবে। ঠিক আছে, দেখো আমরা বের করার চেষ্টা করি। ইউ এবং আর কে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এটাকে যদি আমি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে ইউ ইকুয়ালস টু কত পাবে? ভাই আমি এটা একবারে লিখতেছি, তোমরা সাজায় গোছায় সুন্দর করে লিখবা কিন্তু। আচ্ছা তাহলে আমি লিখলাম সেকেন্ড ব্র্যাকেটে এক্স সাজ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা, সেটা কত হবে, 9 থেকে ছোট, তাহলে 9 থেকে ছোট সংখ্যা কত, 1 থেকে 8, তাহলে 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 and 8। বুঝছো? এবার আমাকে বের করতে বলছে আর, তাহলে আর কত হবে, দেখো এক্স সাজ দ্যাট এক্স মানে জোড় সংখ্যা, এবং সেটা 6 এর সমান এবং 6 থেকে ছোট, তাহলে 6 এর সমান 6 থেকে ছোট জোড় সংখ্যা কত কত আছে, 2 4 and 6, এটা হবে আর। দ্যাট ইজ দ্য অ্যান্সার। কিন্তু ওই কথাগুলো তোমার সুন্দর করে লিখতে হবে, যেটা আমরা শুরুতে শিখাইছি। আমরা পরের ম্যাথটা দেখি, তাহলে পরের ম্যাথে কি আছে, পরের ম্যাথে কি আছে, আচ্ছা এম ইকুয়ালস টু এত, পি ইকুয়ালস টু এত। আচ্ছা এইখানে আমার এইখানে হবে 5, হ্যাঁ এইখানে কত হবে 5, এইখানে হবে কত 5। দেখো যদি 5 হয় তাহলে এটা আমরা নির্ণয় করব, তাহলে আমার ক হতে প্রাপ্ত, ক থেকে আর আমরা কত পেলাম, আর পেলাম হলো 2 4 and 6। ঠিক আছে, পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে কত 3 4 and 5, 3 4 and 5। ঠিক আছে, আমাকে নির্ণয় করতে বলছে কি, দেখো আমাকে নির্ণয় করতে বলছে এটার ইন্টারসেকশন, মানে আমার এটার দুটার কমন মানে সেট কত, তাহলে দুইটা সেটের, তাহলে আমি আগে প্রথমে আর ইউনিয়ন পি নির্ণয় করব। আর ইউনিয়ন পি কত, আর আছে হলো 2 4 and 6। ঠিক আছে, ইউনিয়ন পি কত আছে বলো তো, 3 4 5, এটার মানে কত, মিলের একটা গড় মিলে সব, তাহলে এটা হবে 2 3 4 5 and 6। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা আমি কি নির্ণয় করব, এবার আমি নির্ণয় করবো হলো এই অংশটা, এম মাইনাস কত পি। তোমার এম কত আছে বলো তো ভাইয়া, এম আছে হলো এই যে 2 5 6, 2 5 6 মাইনাস পি কত আছে, পি কত আছে 3 4 5, 3 4 5 আছে তো, বিয়োগ, তাহলে এইখানকার উপাদানগুলো এখানে হবে না, তাহলে 2 6 2 6 শুরুতেই শিখে আসছি কেমনে হয়। এখন
মান নির্ণয় করো। এখন এখন এই টোটালটা দেখো, আর ইউনিয়ন পি ইন্টারসেকশন এম মাইনাস পি, তাহলে এটা তোমার কত হবে? আর ইন্টারসেকশনের মান আছে হলো 2 3 4 5 and 6, ঠিক আছে। ইন্টারসেকশন এটার মান কত হলো 2 6, এদের মধ্যে মিল আছে কত? 2 আর 6, 2 and 6, এটাই आंसर, এটাই आंसर। এই 2 আর 6 মিল আছে, মানে এটাই তোমার आंसर কাকা। বুঝছো বুঝছো? ঠিক আছে, কোশ্চেন একটু ভুল আছে, এখানে 6 এর জায়গায় 5 হইবে, ওকে। আর এখানে হবে ইন্টারসেকশন, ওকে। এই যে এখানে হবে ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন, তাইলে হবে। নেক্সট, প্রমাণ করো যে এম ইন্টারসেকশন আর, তাহলে এখানে কিন্তু 5 এম ইন্টারসেকশন আর এর উপর প্রাইম এটা। আচ্ছা, আগে আমরা একটা একটা করে করি, একটা একটা করে। প্রথমে আমরা কি করব? এম ইন্টারসেকশন আর নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা করব, মানগুলো তো দেওয়াই আছে, তোমরা তুলে করবা। এম ইন্টারসেকশন আর, অবশ্যই কিন্তু তোমার ওটা লিখতে হবে যে দেওয়া আছে এম এত, পি এত, আর এত, এগুলো লিখবা। আমি লিখলাম না, হ্যাঁ। তাহলে এম সমান আমি কত পেলাম? 2 5 and 6, ঠিক আছে, ঠিক আছে। আর কত আছে? আর কত আছে ভাইয়া? 2 4 6, আর এর মান বের করছিলাম হলো 2 4 6, ওকে। তোমরা কিন্তু মানগুলো লিখবা, মানগুলো কিন্তু তোমরা লিখবা। এই যে এখান দিয়ে দেওয়া আছে, কথাগুলো দিয়ে লিখবা। এই যে এখানে আমরা কত পেয়েছি, এটার ভ্যালু কত পেয়েছি? 2 4 and কত? 6। পি কষ্ট কত? পি এর মান একটু ভুল আছে, এটা হবে হলো 3 4 5, বাদ বাকি মান কিন্তু তোমরা জানো। তাহলে এটা যদি আমরা করি, মিল আছে কত দেখো তো? 2 মিল আছে, আর কি মিল আছে? 6 মিল আছে, ঠিক আছে। এইবার এটাকে কি বলছে? সার্বিক সেট, লেফট সাইড। এটাকে আমি বাম পক্ষ ধরলাম, তাহলে এটা বলো লেফট সাইড। লেফট সাইডে এটা আমার কত হবে? এম ইন্টারসেকশন আর প্রাইম, এটা মানে কত? ইউ মাইনাস এম ইন্টারসেকশন আর। তাহলে ইউ কত? 1 2 3 4 5 6 7 and 8, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটার মান আমরা কত পেলাম? 2 6 2 6, 2 6 বাদে যা আছে সব হলো। তাহলে 1 3 4 5 7 and 8, ঠিক আছে। এটা দেখো, এখন আমরা কি করব? এখন আমরা এই অংশটুকু করব। তাহলে প্রথমে আমরা কি করব? এম প্রাইম করব। তাহলে এম প্রাইম মানে কত? ইউ মাইনাস এম। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 and 8, ঠিক আছে। এটাকে সেট দিলাম। দেখো এম কত বলো তো ভাইয়া? এম 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 3 4 5, 3 4 5, তাহলে বিয়োগ করলে কত থাকবে? 1 2 3 4 5 বাদে 6 7 and কত? 8, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লিখলাম। এরপরে কত আছে? আর প্রাইম। তাহলে আর প্রাইম বের করো, আর প্রাইম, আর প্রাইম বের করো। এই লিখলাম হলো আমরা আর প্রাইম। তাহলে এটা কত হবে? ইউ মাইনাস আর। ইউ এর মান কত আছে বলো তো ভাইয়া? 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7,8 মাইনাস মাইনাস আর কত আছে ভাইয়া বলো তো? আর আছে হলো 2 4 6, 2 4 6, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, 8 থাকবে। এইবার এই দুইটা সেটের কমন সেট, কমন সেট এটা হলো রাইট সাইড, রাইট সাইড এটা হবে এম সংযোগ সেট আর প্রাইম। তাহলে এটার মান আমি কত বের করলাম? 1 2 6 7 8, 1 2 6 7 and 8, ঠিক আছে। এটাকে যদি আমি সংযোগ করি তাহলে এটা হবে 1 3 5 7 and 8। তাহলে এটা হলো সব মিলে কত আছে? 1 2, আচ্ছা আমি লিখলাম 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম and 8, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে দেখো 1 3 5 7, আচ্ছা 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 1 3 4, 1 3 এলএস আমার কত হয়েছে এম, প্রশ্ন কি ঠিক আছে? আচ্ছা এটা কত আছে, এম কত, এম হলো 2 3 4 5, 3 4 5, 3 4 5 হলে 1 থাকবে, 2 থাকবে, 3 4 5 বাদে 6 7 8, ঠিক আছে। আর প্রাইম মানে কত, 1 2 3 4 5 6 7 8 বিয়োগ কত 2 4 6, 2 4 6, তাহলে এখানে 2 4 6 লিখলে কত হবে 1, তারপরে কত আছে 2 তো বাদ, 4 বাদ 6 বাদ, 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে থাকবে 1 3 5 7 8, তাহলে এটা যদি ইউনিয়ন করি তাহলে হবে 1 2 3, প্রশ্নে ভুল আছে নাকি? আচ্ছা আমি বোধহয় ভুল লিখছি, কোথায় বলো তো, পি আছে কোথায়, এই যে এখানে লিখছে, এই যে এম এর মান তো 2 5 6, এম এর মান 2 5 6, আমি 2 4 6 ধরে করছি, এই জায়গায় ভুল হয়ে গেছে। হ্যাঁ এই জায়গায় ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল হয়ে গেছে, দেখো এই জায়গায় এম এর মান হলো 2 5 6, হ্যাঁ 2 5 6, তাহলে 2 5 6 হলে এটার আমার কত হবে, মিল আহা এম কত, এম হলো 2 5 6, 2 5 6, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো এবার আমরা পরের অঙ্কটা শুরু করি। এইখানে আমার এম সমান কত, এম সমান আমরা লিখবো হলো 2 5 6, মানগুলো আমরা লিখি। পি সমান আমার কত হবে, এখানে 5, হ্যাঁ পি সমান এখানে 5 হলে হয় 3 4 5, ঠিক আছে। যদিও এখানে আমার পির দরকার নাই, পির দরকার নাই তাহলে পি লিখলাম না। আর এর মান আমরা কত জানি, আর এর মান আমরা জানি 2 4 6, আচ্ছা এম আর এই দুটো হলেই হবে, এই দুটো হলেই হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, এই অংশটুকু আমরা করবো আগে, দেখো এম ইউনিয়ন আর, তাহলে এটাকে যদি করি এম এর মান কত 2 5 6 লিখলাম ভাইয়া, ইন্টারসেকশন আর কত 2 4 6, ঠিক আছে। তাহলে এবার পড়ো তো, তাহলে কত হবে, মিল কত আছে 2 আর মিল কত আছে 6, তাহলে এই দুইটা কিন্তু আমরা লিখলাম। আচ্ছা এইবার এটাকে যদি আমরা কি করি, দেখো এটাকে যদি আমরা করি লেফট সাইড, লেফট সাইডে আমার কত আছে ভাইয়া, লেফট সাইডে কত আছে বলো, এম ইন্টারসেকশন আর তার উপরে কত আছে প্রাইম, এটার মানে কত ইউ মাইনাস এম ইন্টারসেকশন আর, ইউ এর মান হলো 1 থেকে কত 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 and 8, লিখলাম লিখলাম লিখলাম। এটার মান কত বের করলাম আমরা, 2 আর 6, 2 আর 6, তাহলে এটা কত হবে বলো তো, 2 6 বাদ দাও, 2 6 বাদ দাও, তাহলে হবে 1 3 4 5 7 and 8, 1 3, আরে তাহলে এটা কত হলো 1 3 4 5 7 8, বুঝছো ভাইয়া। আচ্ছা এইবার দেখো আবার 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 আমি এই অংশটুকু করব, আবার আবার দেখো এখানে কত আছে এম প্রাইম মানে কত ইউ মাইনাস এম,
তাহলে এম হলো 1 থেকে 1 2 3 4 5 6 7 and 8। ঠিক আছে, দাও সেকেন্ড ব্র্যাকেট। এম এর মান কত? এম এর মান হলো 2 5 6, 2 5 এন্ড কত 6। তাহলে বাদ দিলে কত যাবে দেখো, আবার এই পাশ থেকে বাদ যাবে কত 2 5 এন্ড 6, যা বাজবে তাই লিখবো। তাহলে সরি ভাইয়া, আলহামদুলিল্লাহ 1 3 4 তারপরে কত আছে 7 এন্ড 8 লিখলাম দেখো 1 3 4 7 8। ঠিক আছে লিখলাম। তাহলে এইবার আমারে বলছে কি 4 মিনিট। এইবার আমার লাগবে কি দেখো, এইবার আমার লাগবে হলো আর প্রাইমটা নির্ণয় করি। এবার দেখো আর প্রাইম, তাহলে আর প্রাইম সমান কত? আর প্রাইম সমান কত? ইউ মাইনাস আর, তাই তো? ইউ এর মান কত আছে? 1 2 3 4 5 6 7 and 8, 1 থেকে 8 পর্যন্ত লিখলাম মাইনাস আর এর মান কত ভাইয়া বলো তো? আর এর মান কত? আর এর মান কত? 2 4 6, 2 আরে 2 4 6। তাহলে এটা কত হবে দেখো 2 4 6, 2 4 6 বাদে যা আছে সব। তাহলে এখানে কত আছে? 1 3 5 7 এন্ড কত 8। এইবার আমি কি করব? রাইট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। রাইট সাইড আমার কত আছে? এম প্রাইম আর প্রাইম। তাহলে এটা আমার কত হবে বলো? এম প্রাইম সমান কত? 1 3 4 7 and 8 লিখলাম ইউনিয়ন। দেখো 1 3 5 7 8, 1 3 5 7 and কত 8 লিখলাম। এইবার দেখো মিলের একটা গড় মিলের সব, তাহলে 1 3 5 7। তাহলে এখানে আমার কত হবে? 1 3 অবশ্যই আছে 4 5 7 and 8। দেখো 1 3 4 5 7 8, 1 3 4 5 7 8, 1 3 4 5 7 8 মিলছে লেফট সাইড রাইট সাইড মিলছে। এই যে লেফট সাইড, ঠিক আছে, আর দ্যাট ইজ দ্য রাইট সাইড। এটা কি? রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুফ। বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো। এইবার এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের কি হোমওয়ার্ক। সিমিলার, এবং এটাও বোর্ডে আসার পসিবিলিটি অনেক বেশি। এটাও বোর্ডে আসার পসিবিলিটি কত? অনেক বেশি। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো তোমরা, কোনো অসুবিধা নেই। ক্লাস 8 তোমাদের বীজগণিত পার্টের দ্বিতীয় অংশ ছিল এই পর্যন্তই, এবং যতটুকু করানো হয়েছে আশা করি এর মধ্যে থেকে কমন পড়বে। এবং তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমরা একটা মডেল কোশ্চেন ক্লাস আমি নিব, একদম কম্প্যাক্ট, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এটা 19-20 তারিখে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাসটা হবে বৃত্ত এবং জ্যামিতি অংশের উপরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।